আঙ্কেলকে অফিসে নামিয়ে দিয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকেই মায়ের সাথে দেখা। ওই দাঁড়া। শয়তানি পেতনি হনুমানটা দেখেই ফেলছে, এখন না দাঁড়ালে ব্ল্যাকমেল করবে। ডাকছেন কেন? তোকে ডাকাও যাবে না নাকি? তা কখন বললাম? আচ্ছা, ওসব কথা বাদ দাও। ব্যাপার কি ম্যাডাম, এত ভালো হয়ে গেলেন যে? আমি তো আগের থেকেই ভালো। এ কি ন্যাকা করা হচ্ছে? আমি ন্যাকা পারি না। আচ্ছা কি বলবেন বলেন। বিকালে আমার সাথে ঘুরতে যেতে হবে। দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? যাবে কিনা বলো? আমি আপনার বয়ফ্রেন্ড না যে আপনার সাথে ঘুরতে যেতে হবে, বুঝলেন? ভালোভাবে বললাম, শুনলে না? এখন গিয়ে সিগারেট খাবার ভিডিওটা আমার আব্বুকে দেখাই, তাহলেই মজা বুঝবা। সবসময় এমন ব্ল্যাকমেল করা ঠিক না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করতে হয়, আর আমি সেই কাজটা খুব ভালোভাবেই পারি। তো মিস্টার অনিক, কি ভাবলে? যাবে হ্যাঁ অথবা না? এমন পরিস্থিতিতে হ্যাঁ বলা ছাড়ার কোনো উপায় পেলাম না। কলেজ শেষ করে আঙ্কেলকে নিয়ে বাসায় আসলাম। বিকেলে আবার আঙ্কেলকে নিয়ে অফিসে যেতে হবে। আবার মায়ের সাথেও দেখা না করলে ভিডিও ভাইরাল করবে। এ কি মুসিবতে পড়লাম। আঙ্কেলকে অফিসে নামিয়ে দিয়ে দেখি 3:50 বাজে। মায়ের সাথে 4টায় মিট করার কথা। এত তাড়াতাড়ি তো রিক্সায় যাওয়া যাবে না, গাড়ি নিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। আঙ্কেলকে ফোন করে বললাম একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে, গাড়িটা নিয়ে যাচ্ছি। মায়ার বলা মতো জায়গায় এসে দেখি ও আগে এসে বসে আছে। আমাকে দেখেই বলল, ওই লেট করলে কেন? কাজ ছিল তো। কোথায় ঘুরবেন? এই পার্কের ভেতরে। আপনার বান্ধবদের সাথে করে আনলে তো আমি কেমন লাগতো না? প্রায় দিন তো বান্ধবীদের সাথেই ঘুরি, আজ না হয় তোমার সাথে ঘুরলাম। এর কথায় রহস্যের গন্ধ পাচ্ছি। কোনো একটা গোলমাল হয়েছে, নাহলে এইভাবে আমাকে আনবে কেন বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে কিছুদূর চলে আসলাম। অনিক, আমি কি তোমার হাত ধরে হাঁটতে পারি? ঘুরতে চাইছেন আসছি, কিন্তু হাত ধরবেন কেন? 2 মিনিটের জন্য প্লিজ, না করো না। বলেই মায়া আমার হাত ধরে ফেললো। কিছুদিন যাওয়ার পর দেখি কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে ওরা বলল, আকি, তোর বয়ফ্রেন্ডটা তো খুব কিউট রে। মায়াগুলোর কথা শুনে মনে হলো আমি স্বপ্ন দেখছি। আমি মায়াকে বললাম, এসব কি হচ্ছে? কিছু না বলে চুপচাপ দেখে যাও, আর বেশি বাড়াবাড়ি করলে ভিডিও ভাইরাল করে দিব। দূর ভাল লাগে না, খালি ভয় দেখায়। মায়া ওদের সাথে কথা বলতে লাগলো, আমি দাঁড়িয়ে শুনতে লাগলাম। মায়াকে এক মেয়ে জিজ্ঞেস করলো, আরে এত কিউট ড্রাইভার হয় নাকি? অনিক, এই, তোমার নাম কি? কিউট হলে তোর কি? আমার বয়ফ্রেন্ডের দিকে নজর দিবে না। আমি মধুমিতা, তুমি আমাকে মধু বলে ডাকতে পারো। তোরা তো বলছিলি আমি বয়ফ্রেন্ড বানাতে পারবো না, আর পারলে 5,000 টাকা দিবি। এখন আমার টাকা দে। ও বুঝলাম, তাহলে এতক্ষণে আমাকে এখানে মুরগি বানানো হয়েছে। এটাই সুযোগ প্রতিশোধ নেওয়ার, তবে একটু অন্যভাবে নেব। মেয়েগুলো মায়াকে টাকা দিয়ে দিল। আমি মায়াকে বললাম, বাবু আমার বুকের ভেতর কেমন কেমন করছে, একটু আমাকে জড়িয়ে ধরো। মায়া আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। পাশে ওর বান্ধবীটা দাঁড়িয়ে আছে, এই জন্য কিছু বলতেও পারছে না। কি হলো বাবু, আসো জড়িয়ে ধরো। এত মানুষের সামনে? অনিক, তোমার নাম্বারটা দাও তো। মায়া দাঁড়িয়ে, আমি গিয়ে মায়াকে জড়িয়ে ধরলাম। এরপর ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, বাবু তুমি আমাকে চেনো না, এই জন্য ভুল করে আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে আনছো। বয়ফ্রেন্ড যখন হয়েছি তখন তো রোম্যান্স করতেই হবে, নাহলে তোমার বান্ধবীদের সামনে তোমার আসল পর্দা সরিয়ে দেবো। একটু পরে মায়াকে ছেড়ে দিলাম। আসলে জড়িয়ে ধরা এত মজা আগে জানতাম না। আর বলবো না। মায়ের এক বান্ধবী বলল, এই বললাম না আমাকে মধু বলবে। আপু ম্যাডাম এগুলো যেন না শুনি। মায়া কিছু বলছে না, খালি রাগে ফুঁসছে। আমি ওকে চোখ মারলাম, ও আরো রেগে গেল। আসার আগে লুকিয়ে মায়ের বান্ধবীদের নাম্বার নিয়ে আসলাম। ওই আমাকে জড়িয়ে ধরলি কেন? গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরবো না তো কাকে ধরবো? আমি তোর কবে গার্লফ্রেন্ড হলাম? তাহলে আপনার বান্ধবীদের সামনে আমাকে বয়ফ্রেন্ড বলে পরিচয় করেছেন কেন? ওটা তো বাজি ধরে করেছি। আর আমি বয়ফ্রেন্ডের মতো অভিনয় করছি, কেমন লাগছে আমার অভিনয়? লুচু ছেলে, মেয়ে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। ইচ্ছে হচ্ছিল না কৌশিক কয়েকটা লাগিয়ে দিতে, কিন্তু বান্ধবীদের সামনে বলে মাফ করে দিলাম। 5,000 টাকার জন্য আমাকে বয়ফ্রেন্ড বানাতে পারিস, আর আমি জড়িয়ে ধরলে দোষ? বেশি কথা বললে তোর বান্ধবীদেরকে বলে দেবো আমি তোর বয়ফ্রেন্ড না। তাহলে শর্ত মতো 5,000 টাকা তোর ওদের দিতে হবে। আর হ্যাঁ, নেক্সট টাইম আমার সিগারেট খাওয়া নিয়ে কথা বললে এই কথা চলে যাবে তোর বান্ধবীদের কাছে, মনে রাখিস।
মায়ার কাছ থেকে চলে আসলাম। যাক, ব্ল্যাকমেলের হাত থেকে তো বাঁচলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, গাড়ি নিয়ে তাড়াতাড়ি অফিসে চলে আসলাম। কিছুক্ষণ পর আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রাতে খাওয়ার পর রুমে বসে পড়ছি। এমন সময় আকি ম্যাডাম চিল্লাচিল্লি শুরু করছে। এই মাইয়ে এমনি এমনি চিল্লায়, ভালো লাগে না। দেখে আসি কি হলো। কি ম্যাডামের রুম অন্ধকার হলো কিভাবে? আমি ফুলের লাইট অন করলাম। দেখি ম্যাডাম খাটের উপর বসে আছে। ইতিমধ্যে আঙ্কেলও চলে আসছে। এভাবে রুম অন্ধকার করে চিল্লাচ্ছিস কেন? বাল্ব নষ্ট হয়ে গেছে মনে হয়। অনেক, আমার সাথে আসো। আঙ্কেলের সাথে গেলাম। আঙ্কেল আমার হাতে বাল্ব দিয়ে বলল, এটা আকি রুমে লাগিয়ে দাও। আমি বাল্ব নিয়ে ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম, কি হয়েছে? একটু উঠে আসুন আর লাইটটা ধরুন। আমি বাল্ব লাগিয়ে দিচ্ছি। এত উঁচায় বাল্ব লাগাল পেলাম না। রুমে একটা চেয়ার আছে, ওটা এগিয়ে নিয়ে ওটার উপরে উঠে বাল্ব লাগাতে লাগলাম। হঠাৎ ম্যাডাম চিৎকার করে উঠলো আর আমাকে চেপে ধরলো। এমনিতেই কোনো মতে চেয়ারের উপর দাঁড়িয়ে আছি, তার উপর এমনভাবে জড়ে ধরেছে আর নিজেকে সামলাতে পারলাম না। ম্যাডামের উপর পড়ে গেলাম। আমার ঠোঁট দিয়ে ম্যাডামের ঠোঁটের সাথে লেগে গেল। কি একটা রোমান্টিক দৃশ্য। ইচ্ছে করছে একটা কিস করে দেই, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। একটু পর ম্যাডামের উপর থেকে নেমে বললাম, ম্যাডাম কোথাও ব্যথা পাননি তো? না, আমি ঠিক আছি। আবার চিল্লালেন কেন? টিকটিকি দেখে। টিকটিকি দেখে কেউ ভয় পায় নাকি? ম্যাডাম কিছু বলছে না। ভাবলাম আবার লাইটটা ধরিয়ে দেই, কিন্তু যদি আবার ফেলে দেয়। না, এমন করা যাবে না। নিজের লাইটটা কামড়ে ধরে বাল্ব লাগালাম। আলো জ্বলে উঠলো। ম্যাডামের দিকে তাকাতে দেখি উনি লজ্জা পেয়েছে। একটু আগে কি অবস্থায় ছিলাম সেটা ভেবেই হয়তো। আমি আর কিছু না বলে ম্যাডামের রুম থেকে চলে আসলাম। সকালে উঠে ভাবলাম একটু বাইরে থেকে হেঁটে আসি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। নাস্তা করতে গিয়ে আকি ম্যাডামের সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখেই মুচকে একটা হাসি দিল। হাসির কারণটা বুঝলাম না। নাস্তা শেষ করে আঙ্কেলকে নিয়ে অফিসে গেলাম। কলেজ শেষে আবার আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রাতে বই নিয়ে পড়ছি। এমন সময় মনে হলো দরজার সামনে কেউ আসছে। তাকে দেখে আকি ম্যাডাম দাঁড়িয়ে, যে আমাকে দেখতেই পারে না, সে হঠাৎ করে আমার রুমের সামনে কি মনে করে? নিশ্চয়ই কোনো কারণ আছে। ম্যাডাম, ভেতরে আসুন। আমি মনে করছি তুই পড়াশোনা করিস না, এখন দেখছি পড়াশোনাও করিস। তাই এবার কোন ক্লাসে? অনার্স সেকেন্ড ইয়ারে। কোন সাবজেক্টে? ম্যানেজমেন্টে। তুই তো আমার 1 ইয়ার জুনিয়র। আপনি থার্ড ইয়ারে পড়েন, দেখে তো মনে হয় না। তাই? হুম। আচ্ছা পড়, আমি যাই। ম্যাডাম চলে গেল। পরের দিন সকালে আঙ্কেলকে নিয়ে অফিসে যাই। এরপর কলেজে চলে আসি। আজকে কলেজে আসা একটু দেরি হয়ে গেছে। দেখলাম স্যার ক্লাস নিচ্ছে। স্যার, আসতে পারি? স্যার লেকচার দেওয়া বাদ দিয়ে আমার দিকে তাকালো। এরপরে বলল, ভেতরে আসো। আমি গিয়ে সিয়ামের পাশে বসলাম। এত দেরি করলি কেন? আঙ্কেলকে অফিসে নিয়ে আসতে দেরি হয়েছে, তাই আমার দেরি হলো। আচ্ছা। ক্লাস শেষ করে ক্যাম্পাসে আসলাম। দেখি মায়া ওর বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। ওর মজা করে আড্ডা দেওয়া বের করছে। এই মায়া শোন। আমার মুখে এমন ডাক শুনে সিয়াম, ইমন, ফয়সাল অবাক হয়ে গেল। তার চেয়ে বেশি অবাক হলো মায়ের বান্ধবীরা। কিরে, আসছিস না কেন? মায়ের আগে লোক নিয়ে আমার দিকে আসলো। এভাবে ডাকছিস কেন? সম্মান দিয়ে কথা বল, নাহলে ফোন করে সব বলে দেবো। মায়া আরো রেগে গেল, কিন্তু কিছু বলছে না। আমাকে অনেক জ্বালাইছিস, এখন তো সব উসুল করবো। যা, আমার জন্য সিগারেট আন। নেভার। ফোন বের করে বললাম, তাহলে কল দেই? থাক, কল করার দরকার নেই, আমি আসতেছি। কিছুক্ষণ পর মায়া সিগারেট নিয়ে চলে আসলো। আমি ওর থেকে সিগারেটটা নিয়ে বললাম, নেক্সট টাইম কাউকে ব্ল্যাকমেল করার আগে আমার কথাটা মনে রাখবি, কেমন? এখন যা। ইমনের থেকে লাইটার নিয়ে সিগারেট ধরে খাওয়া শুরু করলাম। কি রে, কাহিনী কি? কিছুই বুঝলাম না। এত কিছু তো ওদের বোঝা লাগবে না। তবে এখন থেকে মায়া আর আমাদের ডিস্টার্ব করবে না। ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে গেল। এই কয়েক মাসে আঁকি ম্যাডাম আর মায়ের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। দুজনই আর আগের মতো অহংকারী নেই। আঙ্কেলের অফিসের কাজের জন্য 3 দিনের জন্য বাইরে ঢাকায় যাচ্ছি। 3 দিন পর কলেজে গেলাম। এই কয়েকদিনে মায়া অনেকবার কল করছে, কিন্তু আমি ধরিনি। জানি কল রিসিভ করলেই কান ঝালাপোড়া করে দেবে। মায়া আমাকে দেখেই দৌড়ে এলো। এতদিন কোথায় ছিলি? এতদিন কই, মাত্র 3 দিন। ওই হলো, আমাকে জানাসনি কেন বল? ইচ্ছে হয়েছে তাই বলিনি। জানিস আমি তোকে কত মিস করেছি। এত মিস করা লাগবে না, এখন ক্লাসে চল। আজকে ক্লাস করব না, তোর সাথে আড্ডা দিব। বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ওই, করছিস কি? সবাই জানিস কি ভাববে এসব এমন করলে? কি ভাববে? ভাববে আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যার যা ইচ্ছে ভাবো, তাতে আমার কি? অন্যেরটা খাই যে ওদের কথা শুনবো?
আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? রিক্সায় করে ঘুরবো। জানিস তো এসব আমার ভাল লাগে না। 3 দিন আমার সাথে কথা বলিসনি, এটাই তার শাস্তি। আরে আমার ক্লাস করতে হবে। একদিন ক্লাস না করলে কিছু হবে না। বাধ্য হয়ে মায়ের সাথে ঘুরতে বের হতে হলো। রিক্সায় মায়ের পাশে বসে আছি। বাতাসে ওর চুলগুলো আমার মুখের উপর এসে পড়ছে। মায়া, তোর চুলগুলো তো আমাকে খুব জ্বালাচ্ছে। ঠিক করেছে। ভালো হচ্ছে না কিন্তু, চুপচাপ বসে থাক, নাহলে ধাক্কা দিয়ে ফেলে দেবো। এমন করিস কেন? কেমন করলাম? তোর পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে, একটু রোমান্টিক হবি, তা না হয় কিসব বাজে বাজে কথা বলছিস। তো তোর সাথে কেমন করবো বল? কই, আমার পাশে তো কোনো সুন্দরী মেয়ে নেই। যে বসে আছে ও তো একটা ভূতনি। কি বললি? আমি ভূতনি? দাঁড়া, আজকেই তোর ঘাড় মটকে দিব। শরীরে 10 কিলো মাংস নাই আর আসছে আমাকে খেতে। পাক এখান থেকে। দুজন খুনসুটি করতে করতে পার্কে চলে আসলাম। মায়া বায়না ধরলো আইসক্রিম খাবে, এনে দিলাম। বাচ্চা মেয়ের মতো আইসক্রিম খাচ্ছে আর আমি বসে বসে দেখছি। ওই, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছি কোন বলদের কপালে যে যাবি, তার জীবনটা তেজপাতা করে দিবি। কারো কাছে যাবো না, দরকার হলে তোর গলায় ঝরে পড়বো। আমি জেনে শুনে খাচ্ছুনিরে গলায় ঝুলতে দেবো না। আমার বইয়েই গেছে। কিছুক্ষণ পর মায়া আবার বলল, আমি কি তোকে খুব চালাই? আরে না, তোর সাথে ঝগড়া করতে অনেক ভালো লাগে। এইভাবে সারা জীবন যদি তোর সাথে ঝগড়া করতেই পারতাম। কিন্তু আমি শুনে ফেলেছি। কি বললি? কিছু না, চল হাঁটি। এই দুপুরে না হাঁটলে হয় না? কোনো না নেই, চল। দুজন হাঁটতে হাঁটতে দিঘির পাড়ে চলে আসলাম। তাকে দেখি আঁকি এক ছেলের সাথে বসে আছে। ছেলেটা কে চিনলাম না তো। আমি মায়াকে বললাম একটু দাঁড়া, আমি 5 মিনিট পর আসছি। হাঁটতে হাঁটতে আখির কাছে গেলাম। আমাকে দেখে আখি চমকে উঠলো, আমতা আমতা করে বলল, তুই এখানে কি করিস? দেখতে এলাম। তা ছেলেটা কে? ছেলেটা বলল, হাই, আমি জিসান, আখির সাথে পরিয়ার ওর বয়ফ্রেন্ড। আমি আখির দিকে তাকালাম। আমি বললাম, ম্যাডাম ছেলেটা যা বলছে তা সত্যি নাকি? আখি মাথা নেড়ে হ্যাঁ বললো। আমি বললাম, প্রেম করলেন আর ট্রিট দিলেন না, এটা মানতে পারছি না। কে প্রেম করছে? মায়া বলল, এই তোকে না এখানে আসতে না করছি, তারপরেও কেন আসলি? তুই কি করতে আসলি তা দেখতে আসলাম। তা এই দুজনকে চিনলাম না তো। ওদের দুজনকে দেখে বললাম, এ হচ্ছে আমার আখি ম্যাডাম, আর উনি হচ্ছে ম্যাডামের বয়ফ্রেন্ড। তা এই মেয়েটা কে? আমার বান্ধবী প্লাস বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? আরে না, আমরা দুজন ভালো বন্ধু। দেখো, আমাদের মতো আবার বেস্ট ফ্রেন্ড থেকে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায় না। আমি মায়ের দিকে তাকালাম, দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আখি বলল, তা মায়া, এত মনোযোগ দিয়ে কি দেখো? আখির কথায় মায়া লজ্জা পেয়ে গেল। বুঝেছি, লজ্জা পেতে হবে না। দেরি না করে মনের কথা বলে দিবা, কেমন? কি মনের কথা বলবে? যেই দিন বলবে সেই দিন বুঝবি। আমার এত বোঝার দরকার নাই, সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। মায়াকে বললাম, ওই হা করে পরে তাকিয়ে থাকিস, এখন চল। আখি আর জিসানের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ওই রকম হা করে তাকিয়েছিলি কেন? কখন? একদম মিথ্যা বলবি না, বল কেন? ভাল লাগে দেখতে, তাই তাকিয়েছিলাম। এভাবে আর তাকিয়ে থাকতে পারবি না। মায়া মন খারাপ করে বলল, আচ্ছা। এখন তাহলে চল। তারপর মায়াকে নামিয়ে দিয়ে আমি আঙ্কেলের অফিসে চলে আসলাম। দেখতে দেখতে আরো 1 বছর কেটে গেল। এই 1 বছরে মায়া আর আমি আরো ক্লোজ হয়ে গেছি। এক কথায় আমি মায়াকে ভালোবেসে ফেলেছি। আমি তো এতিম, যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে ওর সাথে বন্ধুত্বটাও নষ্ট হবে। এই ভয়ে বলতে পারছি না। আজ কলেজে এসে দেখি মায়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমার খুব রাগ হচ্ছে। ওই ছেলের সাথে এত কি কথা বলে। ফয়সালকে বললাম, মায়ের সাথে যে ছেলে কথা বলছে ওর চিনিস? কয়েকদিন ধরে দেখছি ওই ছেলের সাথে বেশি মিশছে। নাম কি ছেলেটার? আতিক। আচ্ছা, আমি দেখছি আতিককে। তুই যে মায়াকে ভালোবাসিস, মায়াকে বলিস না কেন? ভয় লাগে যদি আমাকে না করে দেয়। আরে মনের কথা চেপে রাখতে নেই, বলে দে, না হলে পরে পস্তাবি, আফসোস করবি, আর মনে মনে বলবি কেন বলছিলাম না। কিভাবে বলবো? আরে তুই যদি এই কথা বলিস তাহলে অন্যেরটা বলা আর নিজেরটা বলার মধ্যে দিন রাত তফাৎ আছে, সেটা বুঝিস না কেন? সেটা আমরা জানি, কিন্তু তোকে বলতে হবে। আচ্ছা বলবো, কিন্তু কোথায়? বিকালে পার্কে বলতে পারিস, সেটাই ভালো হবে।
ওকে, আজই তাহলে মনের কথা বলে দেবো। হেঁটে মায়ের কাছে গেলাম। মায়া আমাকে দেখে বলল, অনেক এই কয়দিন কোথায় ছিলি? তোকে তো দেখলাম না। কাজ ছিল ওই জন্য আসতে পারিনি। তাই ছেলেটাকে ও, আমার নতুন বন্ধু, নাম আতিক। শুধু বন্ধু নাকি আরো কিছু? বললাম না বন্ধু। তোর সাথে আমার কিছু কথা আছে। তো বল। এখানে না, তো কোথায়? বিকেলে পার্কে আসিস তখন বলবো। বিকালে তো আতিকের সাথে ঘুরতে যাব, বিকালে পারবো না। আচ্ছা তাহলে থাক, আমি যাই। আমি চলে আসতে লাগলাম। মায়া আমাকে আটকালো না। কথা বলছিস? হুম। কি বললো? সে এখন তার নতুন বন্ধু নিয়ে বিজি, আমাকে সময় দেওয়ার টাইম নাই। আসলে সব মেয়ে একই রকম। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কলেজ শেষে আঙ্কেলকে নিয়ে বাসায় চলে আসি। রুমে মন খারাপ করে বসে আছি। এমন সময় আঁকি ম্যাডাম এলো, আমাকে দেখে বলল, অমন করে আছিস কেন? কিছু না, এমনিতেই। আরে বল। আব্বু আম্মুর কথা মনে পড়ছে। আরে মন খারাপ করিস না, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি? আগামী মাসে 10 তারিখে আমার আর জেসানের বিয়ে। আর শোন, জেসানের একটা বোন আছে, ওর সাথে তোর লাইন করিয়ে দেবো। এইবার তো খুশি হ। এমনিতেই মায়া আমাকে ইগনোর করে চলছে, তারপর আখির এমন কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতেছি না। চুপ করে আছিস কেন? কথা বল। আপনার ননদ আমার লাগবে না, এমনিতে আমি হ্যাপি আছি। না নিলি, কিন্তু আমার বিয়ের সব কাজ কিন্তু তোকে করতে হবে। আচ্ছা করব, এখন একটু একা থাকতে দেন। আখি ম্যাডাম চলে গেল। দুদিন পর কলেজে যাওয়ার পর দেখলাম মায়া আতিকের বাইকের পেছনে বসে আছে। আমি এই গাড়িতে থাকায় হয়তো ও খেয়াল করেনি। রাস্তার পাশে গাড়ি পার্কিং করে মায়াকে কল দিলাম। দুবার রিং হওয়ার পর কল রিসিভ করলো। হ্যালো মায়া। বল। কোথায় তুই? আমি অনেক অসুস্থ রে, বাসায় শুয়ে আছি। একটু আগে দেখলাম বাইকে করে ঘুরছে, আর এখন বলছো অসুস্থ। কি মিথ্যা বলছে। কিন্তু ওরে বুঝতে না দিয়ে বললাম, আচ্ছা শুয়ে থাক আর ওষুধ খা। কল কেটে দিলাম। কি দরকার এমন মিথ্যাবাদীর সাথে কথা বলা। কিন্তু বেহায়া মন তাও মানে না। কলেজে আর গেলাম না। অফিসে ফিরে আসলাম। কিছুদিন কেটে গেল। আগের মতো কলেজে যাই না, শুধু আঙ্কেলকে অফিসে নিয়ে যাই আর বাসায় আনি। অনেক চেষ্টা করেও মায়াকে ভুলতে পারছি না। মন খালি ওকেই ভাবে। কি যে করি। সিদ্ধান্ত নিলাম আমার মনের কথা ওকে বলে দেবো। যা হবার হবে। মায়াকে ফোন করে বিকেলে পার্কে আসতে বললাম। ও রাজি হলো। 4টায় পার্কে এসে বসলাম। মায়া আসবে 4:30টায়। নিজেকে একটু প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করছি। একটু পর মায়া আসলো, আমাকে বলল, কি বলবি তাড়াতাড়ি বল, আমার একটু তাড়া আছে। আসলে এই কথাগুলো কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। এত ভাবাভাবি কি আছে? যা বলতে চাইছিস বলে ফেল। আমি তোকে ভালোবাসি। কি বললি? বললাম আমি তোকে ভালোবাসি। দেখ অনেক মজা করবি না। মায়া আমি মজা করছি না, সত্যি আমি তোকে ভালোবাসি। তোকে বন্ধু ভেবেছিলাম, আর তুই বন্ধুদের দাম এইভাবে দিলি? ভালোবাসা তো অন্যায় না। তোর মতো ছোট লোকের সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আর হ্যাঁ শোন, আমি আতিককে ভালোবাসি। আতিক আমায় অনেক ভালোবাসে, আর আমার সাথে যোগাযোগ করবি না। মায়া শোন, এভাবে ছেড়ে যাস না। মায়া আমার কথা না শুনে চলে গেল। আসলে ও সত্যিই তো বলছে। আমার কি আছে যে আমাকে ভালোবাসবে। এতদিন এদের সাথে থেকে ভুলেই গেছিলাম আমি এতিম। মন খারাপ করে বাসায় আসলাম। আর কিছুদিন পর আঁকি ম্যাডামের বিয়ে। বিয়ে উপলক্ষে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখছি, যাতে মায়াকে ভুলতে পারি। কিন্তু পারছি না ভুলতে। পরের দিন আঙ্কেল আমাকে কিছু ফাইল দিয়ে বলল, এগুলো নিয়ে স্বাদ রেস্টুরেন্টে যাবে। ওখানে টেবিল নাম্বার 15-তে কালো জ্যাকেট পরে একটা লোক বসে দেখবে, ওকে গিয়ে এগুলো দেবে। আচ্ছা। ফাইলগুলো পাশে সিরে রেখে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। একটু পরে রেস্টুরেন্টে চলে আসলাম। 15 নাম্বার টেবিলে দেখি আঙ্কেলের বর্ণনা দেওয়ার লোক বসে আছে। টেবিলের কাছে যেতেই ভদ্রলোক বলল, বসো। আমি চেয়ারে বসলাম। কি খাবে, চা না কফি? কিছুই খাবো না, আপনি এই ফাইলগুলো নিন। লোকটা আমার থেকে ফাইলগুলো নিয়ে সেগুলোতে চোখ বোলাতে লাগলো। আমি পাশে তাকাতেই চমকে উঠলাম। এ তো আতিক, কিন্তু ওর সাথে মেয়েটাকে। আড়ি পেতে ওদের কথা শুনতে লাগলাম। মেয়েটা ওকে বাবু বলছে, তার মানে ওদের মাঝেও কিছু একটা আছে। কিন্তু আতিক তো মায়াকে ভালোবাসে, আবার এখানে আরেক মেয়েকে বাবু শোনা বলছে। তার মানে আতিক একটা প্লে বয়, এভাবে মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে। কিন্তু এগুলো মায়াকে বললে তো ওল্ড আমাকে বকবে। এজন্য বুদ্ধি করে গোপনে কয়েকটা ফটো তুললাম। এরপর রেস্টুরেন্ট থেকে চলে আসলাম। ভাবলাম মায়াকে সরাসরি বলাটাই বেটার হবে। এজন্য মায়াকে কল দিলাম। 3বার রিং হওয়ার পর রিসিভ করলো। তোকে না ফোন দিতে মানা করেছি, তারপর কেন ফোন করছিস?
মায়া, আমাকে ভুল বুঝিস না, একটা জরুরি কথা বলার জন্য তোকে কল করেছি। কি কথা? ফোনে বলা যাবে না। আচ্ছা, কোথায় তুই? বাসাতে। আমি 2 মিনিট পর তোর বাসার সামনে আসছি, নিচে আয়। মায়ের বাসার সামনে এসে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে মায়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর মায়া এলো। কি বলবি বল। আতিক কি সত্যি তোকে ভালোবাসে? হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? যা বলছি তার উত্তর দে। আতিক আমাকে অনেক ভালোবাসে। আতিক তোকে মোটেও ভালোবাসে না। কি সব বাজে বাজে বলছিস? আমি সত্যি বলছি। আজকে আতিককে দেখলাম স্বাদ রেস্টুরেন্টে একটা মেয়ের। আমার কথা শেষ নাই হতে মায়া আমাকে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। তোর এত সাহস কি করে হয় আমার আতিককে নিয়ে বাজে কথা বলার? তুই কি ভেবেছিস আতিককে নিয়ে মিথ্যে কথা বলবি আমি বিশ্বাস করে নিব আর তোকে ভালোবাসবো? তোর ধারণা ভুল। আর আমার চোখের সামনে থেকে যা বলছি। মায়া আতিকের প্রেমে অন্ধ হয়ে গেছে। আমি যতই বলি না কেন ও আমার কথা বিশ্বাস করবে না। আর কোনো কথা না বলে গাড়িতে উঠলাম। ফোনটা বের করে আতিকের সাথে মেয়েটার তোলা পিকগুলো মায়ের মেসেঞ্জারে দিয়ে দিলাম। বাসায় এসেই আঙ্কেলকে বললাম ফাইলগুলো দিয়ে এসেছি। আমাকে ফোন করেছিল, উনি ফাইলগুলো পেয়েছেন। আচ্ছা শোনো, আখির বিয়ে বেশি দিন নাই, হাতে মাত্র 10 দিন আছে। আমি ব্যবসার কাজে ওকে তেমন সময় দিতে পারি না। ওরা জিশানের সাথে গিয়ে বিয়ের শপিংগুলো করবা। আচ্ছা আঙ্কেল। পরের দিন আখির বিয়ের শপিং করলাম। রুমে বসে ফেসবুক চালাচ্ছি, এমন সময় আখি এলো। কি করছিস? ফেসবুক চালাই। তা কয়টা মেয়ের সাথে লাইন মারিস? ম্যাডাম, আমি সেরকম ছেলে না, বুঝছেন। দেখি তোর ফোনটা দে। কি করবেন? চেক করে দেখি। আখি ম্যাডামকে ফোনটা এগিয়ে দিলাম। কিছুক্ষণ টেপাটেপি করে বলল, বা তুই তো দেখছি আসলেই ভদ্র। সেটা সবাই বলে। আসলে তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, মাফ করে দে। ম্যাডাম এসব কি বলছেন? আমি তো অনেক আগে আপনাকে মাফ করে দিয়েছি। কয়েকদিন পরে বিয়ে, এরপরে পরের ঘরে চলে যাব। তখন তোকে আর আব্বুকে অনেক মিস করব। আমিও মিস করব। তা তোর মায়া কেমন আছে? মায়ের কথা বলেই আবার মন খারাপ করে দিল। ওই মন খারাপ করে আছিস কেন? মায়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? তেমন কিছু নেই, নিতেই মন খারাপ। আচ্ছা মন খারাপ করিস না, আমি যাই, কিছু কাজ আছে। আখি ম্যাডাম চলে গেল। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজকে আখি ম্যাডামের বিয়ে। বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাসাতে অনেক লোকজন। আঙ্কেল আমাকে বলল, কিছুক্ষণ পর বরযাত্রী আসবে, ওদের দেখাশোনার দায়িত্ব তোমার। আচ্ছা আঙ্কেল, আমি সব সামনে নেব। দেখতে দেখতে 2 ঘন্টা সময় চলে গেল, কিন্তু বর এলো না। আঙ্কেলকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল বর আসতে এত দেরি করছে কেন? জানি না বাবা, ওরা কেউ ফোন রিসিভ করছে না, কি যে হলো। আচ্ছা আমি খোঁজ নিচ্ছি। আমি একটু দূরে এসে জিসানের নাম্বারে কল করলাম। 2বার রিং হলো, কিন্তু কেউ হলো না। আরেকবার রিং হওয়ার পর একজন মহিলা কল রিসিভ করলো। হ্যালো জিসান ভাই, কোথায় তোমরা? বাবা, জিসান আর এই দুনিয়ায় নেই। একটা মহিলা এই কথা বলে কান্না শুরু করলো। আজকে ওর বিয়ে, আর কি সব আবল তাবল বলছেন। ছেলেটা বিয়ে করার জন্য যাচ্ছিল, হঠাৎ করে ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে নেওয়ার আগেই দুনিয়া ছেড়ে চলে যায়, আর আমি সন্তানহারা হয়ে যাই। জিসানের মৃত্যুর খবর শুনে মনে হলো আমার পায়ের নিচের মাটি সরে গেল। এখন আঙ্কেল, আমি আখি ম্যাডামকে কি বলবো? ম্যাডাম তো জিসানকে না পেলে বাঁচবে না। আমাকে বসে পড়তে দেখে আঙ্কেল দৌড়ে আমার কাছে এলো। কি হলো তোমার, এভাবে বসে পড়লে কেন? আঙ্কেল, সত্যিটা শোনার আগে নিজেকে শক্ত করেন। কি সত্যি? জিসানের এই দুনিয়ায় নেই। নেই মানে কোথায় গেছে? জিসানের কার অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। এই জন্য ওরা কেউ আপনাকে ফোন ধরেছিল না। আঙ্কেল এই কথা শুনে মনে হলো হাই ভোল্টেজ শক খেলো। আঙ্কেল একেবারে হতবাক হয়ে গেছে। উনি কিছুই বলছে না। ততক্ষণে সারা বিয়ে বাড়িতে খবর হয়ে গেছে এই অপয়া মেয়ের জন্য ছেলেটা মরলো। না জানি কত ছেলে এই মেয়ের জন্য মরবে। মানুষের কথা শুনে অবাক হয়ে গেলাম। বর দুর্ঘটনায় মারা গেল, অথচ দোষ আকি ম্যাডামকে দিচ্ছে। এমন অপবাদ দিলে সত্যি সত্যি বিয়ে হওয়া মুশকিল। কোথা থেকে এক লোক এসে বলল, মিস্টার আশরাফ চৌধুরী, আপনাকে আগেই বলেছিলাম আপনার মেয়ের সমস্যা আছে, যার জন্য একটা ছেলেকে মরতে হলো। আরেকজন বলল, এমন অপয় মেয়ে জীবনেও দেখিনি। এমন মেয়ের বাড়িতে থাকলে আমাদেরই অভিশাপ লাগবে। যাই তাড়াতাড়ি। আরো মানুষ নানান কথা বলছে। আঙ্কেল খালি চুপ করে শুনে যাচ্ছে। কিছুক্ষণ পর আঙ্কেল সবার উদ্দেশ্যে বলল, আমার মেয়ের বিয়ে আজই হবে,
এবং আপনাদের সবার সামনেই হবে। আমি আঙ্কেলকে বললাম, এত তাড়াতাড়ি বর কোথায় পাবে? কেন? তুমি তো আছো। প্লিজ বাবা, না করো না, এতে আমার আর আমার মেয়ের সম্মান জড়িয়ে আছে। আঙ্কেল, আখি ম্যাডাম আমার বড়, আর তাছাড়া উনি জিশানকে ভালোবাসে, আমাকে মানবে না। যদি আমার কথা না শোনো তাহলে আমার মরা মুখ দেখবে, বলে দিলাম। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, এরপর বুঝছি মা বাবা ছাড়া বাঁচা কত কঠিন। এখন আপনাকে বাবার মতো পেয়েছি, এত তাড়াতাড়ি আপনাকে হারাবো না। আপনি যা বলবেন তাই হবে, তবু মরার কথা বলবেন না। আচ্ছা তাহলে গিয়ে রেডি হও, কিছুক্ষণ পর তোমার আর আখির বিয়ে পড়ানো হবে। সন্ধ্যার পর বিয়ের কাজ সম্পন্ন হলো। আমার বিয়ে হবে এই জন্য সিয়াম, ফয়সাল আর ইমনকে ফোন করে আসতে বলি। হারামি তিনটা অনেক জ্বালিয়েছে। রাত 10টা বেজে গেছে। ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর ভাবছি কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল। শালা, এখানে কি সারা রাত দাঁড়িয়ে থাকবি? বাসর করবি না? কবুল বলার সময় আগে দেখছি সে কি ভয়ানক ভাবে তাকিয়েছে। আমার তো এখনই কলিজা শুকিয়ে গেছে। সারা রাত তো পড়ে আছে। বলো, মেয়েরা অমন একটু করেই থাকে, তুই ভয় পাস না। আরে এত দেরি করছিস কেন? ওরে ধরে নিয়ে গিয়ে রুমে দিয়ে আসি। এরপর হারামিগুলো জোর করে আখি ম্যাডামের রুমে ঢুকে দিল। রুমে ঢুকে দেখি আখি ম্যাডাম কান্না করছে। ভয়ে ভয়ে আমি ম্যাডামের কাছে এগিয়ে গেলাম। ম্যাডাম, কান্না থামছেই না, কান্না করেই যাচ্ছে। প্লিজ ম্যাডাম, কান্না করবেন না। ভালোবাসা হারানোর কষ্ট তুই কি বুঝবি? তুই তো চাইছি সম্পত্তির মালিক হতে, তাই না? আমি তোর সব প্ল্যান বুঝে ফেলেছি। তুই নিশ্চয়ই আমার জিশানকে মেরেছিস, নাহলে আমার জিশান বেঁচে থাকতো। ম্যাডাম কি সব বলছেন? আমি কেন জিশানকে মারতে যাব? ঠাস করে আমার গালে থাপ্পড় মেরে দিল। আমি গালে হাত দিয়ে বসে পড়লাম। একটা কথাও বলবি না, চাকর চাকরের মতো থাকবি। আমার স্বামী হওয়ার চেষ্টা করবি না। আমি জিসানকে ভালোবেসেছি আর ওকেই ভালোবেসে যাব। ওই বিছানা থেকে ওঠ। আমি কোথায় যাব? জানি না কোথায় যাবি, তবে আমার বিছানায় থাকতে পারবি না। আমি কোনো কথা না বলে সোফাতে বসে পড়লাম। শালার একে তো ভালোবাসা পেলাম না, আবার যার সাথে বিয়ে হলো সে আমাকে ভালোবাসে না। কি আজব কপাল আমার। তাকে দেখি ম্যাডাম কত আরামে শুয়ে আছে, আর আমি ছোট সোফায় শুয়ে আছি। কত শখ ছিল বাসরাতে বিড়াল মারবো, কিন্তু উল্টো থাপ্পড় খেলতে হলো। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আখি ম্যাডাম রুমে নাই। যাক, এখন আপাতত শান্তি করে বিছানায় শুয়ে থাকতে তো পারবো। টুপ করে নেমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কি শান্তি। এবার ঘুমে চোখ জড়িয়ে আসছে। প্রায় ঘুমিয়ে পড়ছি। মনে হলো ক্যাচ করে কেউ দরজা খুললো। চোখ মুনে দেখি দরজা যেমন আটকানো ছিল তেমনই আছে। তাহলে শব্দ হলো কোথায়? বাথরুমে কেউ নাই তো। ঘুরে বাথরুমের দিকে তাকালাম। আখি ম্যাডাম মাত্র বাথরুম থেকে বের হয়েছে। দেখলাম গোসল করছে। ভেজা চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। অনেক সুন্দর লাগছে। এই অবস্থায় দেখে আমাকে বিছানায় দেখে বলল, ওই, তুই আমার বিছানায় কেন? না বলছি। এমন করো কেন? তুই আমাকে তুমি করে বলছিস কোন অধিকারে? তুমি তো আমার বিয়ে করাবো, তুমি বলতেই পারি। তোকে আমি স্বামী মানি না, আর আমাকে তুমি বলবি না, ম্যাডাম বলে ডাকবি। আর একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, মনে থাকে যেন। আমাকে বিয়ে করছিলেন কেন? বাবার জন্য। উনি আমাকে বলছে যদি তোরে না বিয়ে করি তাহলে ওনার মরা মুখ দেখতে হবে। আমাকে যখন মানবেন না তাহলে ডিভোর্স দিন। বাবা যতদিন বেঁচে আছে ততদিন চুপ করে থাকবি। তারপরে তুই তোর রাস্তায় আর আমি আমার রাস্তায়। কথা শুনে মনে হচ্ছে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই, কিন্তু আঙ্কেলের মেয়ের জন্য কিছু বললাম না। ওই, নাম আমার বিছানা থেকে। আমি কিছু না বলে চুপচাপ নেমে আসলাম। কিছুক্ষণ পর নাস্তা করে রুমে এসে ফোনে গেম খেলতে লাগলাম। একটু পরে মন কল করলো। বউ পেয়ে বন্ধুদের ভুলে গেলি? আরে না, তা বল কেমন আছিস? এই তো আছি। তোর কি খবর? বাসর রাত কেমন কাটলো? বাসর রাত এত মজাই কাটবে কখনো কল্পনাও করতে পারিনি। এত মজা তোদের বলে বোঝাতেই পারবো না। তাহলে তো বিয়েটা তাড়াতাড়ি করতে হবে। আঙ্কেলকে বলবো নাকি? আরে মজা করছিলাম। কলেজে আসবি কবে থেকে? কাল থেকে। নতুন নতুন বিয়ে করলি, কোথায় ভাবিকে সময় দিবি তা না করে কলেজে চলে আসবি? কেমন অবস্থায় আছিস সেটা আমি বুঝছি, কোন দুঃখে যে এই ডাইনিকে বিয়ে করলাম। কি হলো, কথা বলছিস না কেন? আরে এমনিতেই অনেক দিন গ্যাপ দিছি, পড়া তেমন হচ্ছে না। কলেজ মিস দিলে আরো পড়া পিছিয়ে যাব। আচ্ছা তাহলে রাখি, ভালো থাকিস। এমন কল কেটে দিল। রাতে খাওয়ার সময় আঙ্কেল বলল,
অনেক কাজ করছি, এখন আমার বিশ্রামের প্রয়োজন। তাহলে রুমে গিয়ে রেস্ট নিন। আমি এই রেস্ট নেওয়ার কথা বলিনি, আমি আমার কাজ থেকে অবসর নিতে যাচ্ছি। তাহলে এসব দেখবে কে? তুমি। আমি কেন? আমার ছেলে নাই, তুমি আমার ছেলের মতো, আবার জামাইও, তাই তোমারই উপর এসব দেখাশোনার দায়িত্ব পড়ে। আঙ্কেল, আমি এসব কিছু বুঝি না। প্রথমে আমিও বুঝতাম না, আস্তে আস্তে সব শিখে গেছি। আগে আমার পড়াশোনা কমপ্লিট করব, তারপর অফিসে বসবো, এর আগে কিছু করব না। আর 1 বছর লাগবে তোমার পড়াশোনা শেষ হতে, এর ভেতর মাঝে মাঝে অফিসে আসবে, তাহলে বুঝবে কিভাবে কি করতে হয়। আচ্ছা আঙ্কেল। খেতে খেতে আঁকের দিকে তাকালাম, দেখি আমার দিকে রাগে লোকে তাকিয়েছে। কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। এখন আর নিচতলায় আমার রুম নাই, দোতলায় ম্যাডামের রুমই আমার রুম। সোফায় বসে গেম খেলছে। এমন সময় ম্যাডাম বউ রুমে এলো। আমি তাকালাম না, তাকালে আবার ধমকানো শুরু করবে। আমার সম্পত্তির দিকে ভুলেও চোখ তুলে তাকাবি না। আমি আপনার সম্পত্তির দিকে কখন নজর দিলাম? ওই যে অফিসে বসবি। আমি কি নিজ ইচ্ছায় বসতে চাইছি, নাকি আপনার আব্বুই আমাকে বসতে চাইছে? আখি ম্যাডাম চুপ করে আছে। আমি আবার বললাম, ম্যাডাম, আমি নিজ ইচ্ছায় আপনাকে বিয়ে করিনি, আপনার আব্বুর দিকে তাকিয়ে বিয়ে করছি। নাহলে আমার এত শখ নাই যে জেনে শুনে সাপের গর্তে হাত দেব। আর আপনার কোনো কোম্পানিতে বসার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমি গরিব হতে পারি, কিন্তু লোভী না। কিছুদিনের ভেতর আপনাকে ডিভোর্স লেটার দিয়ে দেবো। কথাগুলো বলেই কানে হেডফোন গুঁজে সমাজ ভাইয়ের ব্যর্থ গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর সোফাতেই ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ম্যাডাম এখনো ঘুমাচ্ছে, ডাক দিলাম না, যদি আবার বকে। ছাদে আসলাম, দেখি ফুল গাছগুলো শুকিয়ে গেছে। নিচ থেকে পানি এনে গাছগুলোতে পানি দিলাম। 8টা বেজে গেছে, 9টায় ক্লাস আছে। নাস্তা করে কলেজে যেতে হবে। নাস্তার টেবিলে বসতে আঙ্কেল বলল, আকি আজ থেকে অনেকের সাথে ভার্সিটি যাবে, ও তোমাকে নামিয়ে দিয়ে যাবে, আবার আসার সময় নিয়ে আসবে। কিন্তু আব্বু? কোনো কিন্তু না, আমি যা বলছি তাই শুনতে হবে। আঁখি খাওয়া বাদ দিয়ে উঠে চলে গেল। আমি খেয়ে রুমে চলে আসলাম। রুমে আসতেই এক গাদা ঝাড়ি দিল। চুপচাপ সেগুলো হজম করলাম। এরপর রেডি হয়ে বের হয়ে আসলাম। নিচে এসে দেখি আঙ্কেল অফিসে চলে গেছে। আমি দেরি না করে বাসা থেকে বের হয়ে রিক্সা ভাড়া করে কলেজে চলে আসলাম। বন্ধু, বিয়ে করলি, পার্টি দিলি না? বিয়ে যে এমন হবে হবে আমি কি জানি, আর জানলে। থেমে গেলি কেন বল? আরে কিছু না, চল ক্লাসে যাই। ক্লাসে গিয়ে মায়ের সাথে দেখা হয়ে গেল। ওকে দেখে মনে হলো ও ভালো নেই। ও ভালো থাকুক বা না থাকুক, তাতে আমার কি। আমি গিয়ে সিয়ামের পাশে গিয়ে বসলাম। ক্লাস শেষে ক্যান্টিনে আড্ডা দিচ্ছি। এমন সময় মায়া এলো। অনি, তোমার সাথে আমার কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি আসতে পারেন। মায়া গেল না, ওভাবেই দাঁড়িয়ে রইলো। ফয়সাল আর ইমন আমার সাথে চল। ওরা চলে গেল। কি বলবেন বলেন, আমার হাতে বেশি সময় নাই। আপনি করে বলছো কেন? তুমি বা তুই বলার অধিকার তো নাই, সো আপনি বলাটাই বেটার। আমি সেই দিনের ব্যবহারের জন্য দুঃখিত। সত্যি আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। এ কি করছেন ম্যাডাম? আপনি কোথায় আর আমি কোথায়? আমার মতো এতিমের কাছে সরি বললে আপনার মান সম্মান থাকবে না। আমি আতিকের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, এই জন্য তোমার মতো ভালো বন্ধুকে অবিশ্বাস করেছি, তোমার গায়ে হাতও তুলেছি। কিন্তু তোমার দেওয়া ছবিগুলো দেখার পর থেকে আতিকের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করি। 2 দিন ফলো করার পর ওর আসল চেহারা সামনে আসে। এরপর থেকে ওর সাথে ব্রেকআপ করে দিচ্ছি। এরপর তোমাকে অনেকবার ফোন করেছি, কিন্তু তুমি আমাকে ব্লক লিস্টে রাখছো, এই জন্য যোগাযোগ করতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও। ম্যাডাম, গরিব মানুষরা এসব মনে রাখলে তাদের দিন চলে না। আর আমি আপনার কথা কিছু মনে করিনি, আসলে ওটা আমার কপালে ছিল। তাহলে আমরা বন্ধু? ম্যাডাম, যে সম্পর্ক একবার ভেঙে যায় সেটা জোড়া লাগাতে চায় না, লাগলেও দাগ থেকে যায়। থাকুক দাগ। ম্যাডাম, আমাকে যেতে হবে বলে ওখান থেকে উঠে পড়লাম। এমনিতেই মায়াকে ভালোবাসতাম, হয়তো এখনো ভালোবাসি, আর ওকে এত সহজে বলতেও পারবো না। কিন্তু ওর সামনে আর একটু থাকলে নিজে থেকে ওর প্রতি দুর্বল হয়ে যাব। কি দরকার পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগানো? বাসায় চলে আসলাম, এসে রুমে শুয়ে পড়লাম। কিছুক্ষণের ভেতরেই ঘুমিয়ে পড়ি। গালে প্রচন্ড ব্যথায় ঘুম হয়ে গেল। চোখ খুলে দেখি আঁখি দাঁড়িয়ে আছে। তোরে কতবার বলছি আমার বিছানায় টাচ করবি না, তারপরেও কেন শুয়েছিস? ম্যাডাম, আসলে ঘুম পেয়েছে, এজন্য ভুলেই ঘুমিয়ে পড়ছি। সরি, আর এমন হবে না। মনে থাকে যেন, আর আমার চোখের সামনে থেকে ভাগ। এত টর্চার আর ভালো লাগে না। ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। বিকেলে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় আসলাম। রাতে আঙ্কেল বলল, তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ আছে। আব্বু,
কি সারপ্রাইজ? আঙ্কেল একটা খাম এগিয়ে দিয়ে বলল, এটা খুলে দেখো, তাহলে বুঝতে পারবে। আখি খামের মুখ ছেড়ে ফেললো ভেতরে কি আছে দেখার জন্য। আমি উৎসুকভাবে তাকিয়ে আছি। আখি খামের ভেতর থেকে দুটো কাগজ বের করলো। আমি একটা হাতে নিয়ে দেখলাম এটা তো কোনো হোটেল টিকিট। হোটেলের নাম হোটেল ক্লিপলিং। এমন নামের হোটেল তো বাংলাদেশে নেই। চোখ বুলে দেখি এটা একটা সুইজারল্যান্ডের জেনেভা শহরের হোটেলের নাম। আঙ্কেল, এটা তো সুইজারল্যান্ডের হোটেলের নাম। এটা দিয়ে আমরা কি করব? কাল সকালে তোমরা দুজন সুইজারল্যান্ডে হানিমুনে যাচ্ছ। কি? আমাদের না জানিয়ে তুমি এটা ঠিক করনি? তোমাদের দুজনকে সারপ্রাইজ দিচ্ছি। এই নাও তোমার পাসপোর্ট আর ভিসা। আমি কি বলবো ভেবে পেলাম না। চুপচাপ রুমে এসে সবাই বসে পড়লাম। একটু পর আখি এলো, এসে আমাকে ঝাড়ি দিতে লাগলো। আমার উপর রাগ দেখান কেন? তো কার ওপর রাগ দেখাবো? আপনার আব্বুর উপর দেখান। যত সব পাগলে এসে হাড়ি চেপে বসেছে। ওই কি বলি? এত কাছের কথা শুনতে পার না? আপনার কানে সমস্যা আছে? ডাক্তার দেখান। আখের দিকে তাকালাম, দেখি রেগে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। সকালে সবকিছু রেডি করে নিলাম। আঙ্কেল এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গেল। জেনেভা এয়ারপোর্টে নেমে দেখি এখানে সকাল হয়েছে। যাই হোক, এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সিওয়ালাকে বললাম, হোটেল ক্লিপলিং যাবেন? যাব। আমি আর আখি ট্যাক্সিতে উঠলাম। ট্যাক্সি চলতে শুরু করলো। আশেপাশের বাসাগুলো চমৎকার। কিছুদিন পর পর একটা করে ঝিল দেখতে পাচ্ছি। মনে হচ্ছে নেমে সাঁতার কাটে। আসলে এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। আখি ম্যাডামও তাকিয়ে বাড়ির সৌন্দর্য দেখছে। এই যে ম্যাডাম। ডাকছিস কেন? জায়গাগুলো অনেক সুন্দর না? সুন্দর। যদি আজ জেসান বেঁচে থাকতো তাহলে আমার চেয়ে সুখী কেউ হতো না। কিন্তু আমার কপাল কি, বিয়ে হলো একটা ড্রাইভারের সাথে, তাও সে আমার চেয়ে ছোট। ওরে আমি কখনো মানতে পারবো না। আপনি মানেন বা না মানেন, আমি কিন্তু হানিমুন ঠিকই করব। উল্টাপাল্টা কিছু করার কথা ভাবলে তোকে লাথি মেরে বের করে দিব। এরপর দেখবো কিভাবে বাংলাদেশে যাইস। ম্যাডাম, আপনি এত আনরোমান্টিক কেন? বেশি কথা বললে কিন্তু সত্যি সত্যি বের করে দিব। আমি আর কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। কিছুক্ষণ পর হোটেলে এসে পড়লাম। আগে যেহেতু রুম বুক করা আছে, এজন্য কোনো সমস্যা হলো না। ব্যাগ নিয়ে রুমে আসলাম। রুমে একটাই বেড। এখানেও মনে হয় সোফাতে ঘুমাতে হবে, কিন্তু রুমে তো কোনো সোফা নেই। আজব। তাহলে কি ফ্লোরে? এমনিতেই এই সময় ভালোই ঠান্ডা লাগছে, ফ্লোরে ঘুমালে নিশ্চয়ই অসুখ হবে। ওই কি ভাবছিস? কিছু না, রুম দেখছি। রুম দেখার কি আছে? আগে মনে হয় রুম দেখিসনি। দেখেছি, কিন্তু এমন টাইপের রাজকীয় রুম দেখিনি। আচ্ছা ম্যাডাম, আমরা সুইজারল্যান্ডে কতদিন থাকবো? 10 দিন। জেনেভায় 3 দিন, জুরিখে 4 দিন, আর বেন শহরে 3 দিন থাকবো। আমার ইচ্ছে আল্পস পর্বত দেখা। অপেক্ষা কর, সব দেখবো সুইজারল্যান্ডের। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বের হলাম। ওই চল, খেতে যেতে হবে। চলেন। বাইরে এসে কারি হাউস নামে একটা রেস্টুরেন্ট দেখলাম। আমি আকি ম্যাডামকে বললাম, সামনে একটা রেস্টুরেন্ট দেখছি, এখানে নিশ্চয়ই বাঙালি খাবার পাওয়া যাবে। ম্যাডাম বলল, আচ্ছা চল গিয়ে দেখবি। রেস্টুরেন্টের মেনু কার্ডে চিকেন বিরিয়ানি দেখলাম। বাহ, এখানকার লোকও দেখছি চিকেন বিরিয়ানি খায়। আমি আমার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করলাম। ম্যাডাম ওনার জন্য কি অর্ডার করলো বুঝলাম না। একটু পর 2 প্লেট চিকেন বিরিয়ানি এলো। তার মানে ম্যাডামও চিকেন বিরিয়ানি অর্ডার করছে। খাওয়া শেষ করে বিল দিয়ে বাইরে বের হলাম। আকি ম্যাডাম আর আমি হাঁটতে লাগলাম। আমার কাছে একটা ক্যামেরা আছে, ওটা দিয়ে আশেপাশের সৌন্দর্য ক্যামেরা বন্দি করছি। হাঁটতে হাঁটতে একটা সুন্দর লেকের পাশে চলে আসলাম। লেকের পানি একদম চকচকে, আমাদের দেশের মতো নোংরা না। অনেক লোক দেখছি নৌকাতে করে ঘুরছে। ম্যাডাম দেখি একটা মেয়ের সাথে কথা বলছে। আমি চুপি চুপি কয়েকটা ফটো তুললাম। অনেক মায়াবী লাগছে। তুমি যদি জানে আমি ফটো তুলছি, হয়তো আমার ক্যামেরাটাই টুকরো টুকরো করবে। এই জন্য কিছুই বললাম না। পাশে আমার বয়সী একজন দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করলাম এই লেকের নাম কি। লোকটা বলল, এটার নাম লেক জেনেভা। এটা ইউরোপের দ্বিতীয় বৃহত্তর লেক। লোকটাকে ধন্যবাদ বলে ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম, নৌকাতে উঠবেন? উঠতে তো ইচ্ছে করছে, কিন্তু আমি তো সাঁতার জানি না। আমি আছি তো, এত চিন্তা করছেন কেন? ম্যাডাম বলল, একটা নৌকা ভাড়া কর 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা কেন? আমার ইচ্ছে হয়েছে। বেশি কথা না বলে যা বলছি তাই কর।
কেমন বউ কপালে জুটলো, কথায় কথায় আমাকে হুকুম দেয়। ওই কি বলি? কিছু না, আমি নৌকা ভাড়া করে আসি। 2 ঘন্টার জন্য একটা ছোট্ট নৌকা ভাড়া করলাম 100 সুইস ফ্র্যাঙ্ক দিয়ে, মানে বাংলাদেশি টাকায় 8,400 টাকা। শালারা দেখছে ডাকাত, এত ভেবে কি হবে, টাকা তো শ্বশুর দেবে। নৌকাতে অনেক ঘুরলাম, অনেক ফটো তুললাম, লুকিয়ে ম্যাডামের ফটো তুলতে ভুলিনি। নৌকা ভ্রমণ শেষে হোটেলে ফিরে আসলাম। বিকেলে বের হলাম আবার ঘুরতে। এ তো হানিমুন না, আমরা মনে হয় ঘুরতে আসছি। এবার ম্যাডাম বলল, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে যাব। উনি যা বলবে তাই করতে হবে, কি আর করা। চললাম মিউজিয়াম দেখতে। মিউজিয়াম দেখতে দুজনে আবার টিকিট করা লাগলো। মিউজিয়ামে দেখার মতো অনেক কিছু আছে। এর মধ্যে ভালো লাগলো চাঁদের পাথর আর 2 মুখওয়ালা কচ্ছপ। মিউজিয়ামের ভেতরে ফটো তোলা নিষেধ, আগেই আমার ক্যামেরাটা রেখে দিয়েছে, নাহলে এই দুর্লভ জিনিসটা ফটো তুলতে ভুলতাম না। হোটেলে ফিরতে রাত হয়ে গেল। হোটেল থেকে রাতের খাবার অর্ডার করা হলো। খেয়ে ভাবতে লাগলাম, এখন আমি কোথায় ঘুমাবো। আকি ম্যাডামের দিকে তাকলাম, উনি মনের আনন্দে ফোন টিপছে। ইচ্ছে করছে আসাদ দিয়ে ফোনটা গুঁড়া করি। আমাকে তাকে থাকতে দেখে বলল, ওই কি ভাবছিস? কিছু না ম্যাডাম। তাহলে তাকিয়ে আছিস কেন? জীবনে মেয়ে দেখিস নাই? জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু আপনার মতো মেয়ে একটাও দেখিনি। এই পৃথিবীতে আপনি ওয়ান পিস, আপনার মতো আর কেউ নাই। এত বর্ণনা দিতে হবে না, আমি জানি। এতই যখন জানেন তখন বলেন তো আমি কি ভাবছি। আচ্ছা, তোর থাকার জায়গা নিয়ে ভাবতে হবে না, আজকে এই বিছানাতে ঘুমাবি। ম্যাডাম, রাতে তো কিছু হলে কিন্তু আমার দোষ নেই। আমাকে টাচ করলেই থাপড়াইয়া তোর দাঁত একটাও ঠিক রাখবো না। ম্যাডাম বিছানার মাঝে একটা বালিশ দিয়ে বলল, বালিশের ওই পাশে তুই থাকবি আর আমি এই পাশে। আমি কোনো কথা না বলে শুয়ে পড়লাম। বেশ কয়েকদিন পর বিছানায় শুয়েছি। ঘুমের চোখ বন্ধ হয়ে এলো। সকালে বুকে ভারী কিছুর অনুভবে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি ম্যাডাম আমাকে বালিশ বানিয়ে শুয়ে আছে। রাতে তো বড় করে বললো টাচ করলে আমার কত কিছু করবে, আর এখন দেখছি আমাকে বালিশ বানাচ্ছে। ফোনটা দিয়ে কয়েকটা ফটো তুলে রাখলাম। এরপর ম্যাডামকে ডাক দিলাম। আমার ডাক শুনে ম্যাডাম চোখ খুললো। নিজেকে আমার বুকে মাথা রাখা দেখে লজ্জা পেয়ে গেল। রাতে মাঝখানে বালিশ দিলেন, আবার নিজেই বালিশ টপকে আমার কাছে চলেন। আরে লুচু মেয়ে তো আপনি, না জানি রাতে আমার সাথে কি কি করেছেন। ওই আমি কিছুই করিনি। তাহলে আমার বুকে মাথা দিয়ে কে ঘুমাইছিল? ম্যাডাম চুপ করে আছে। থাক, আর লজ্জা পেতে হবে না, আমাকে বললেই হতো, সুন্দর করে জড়িয়ে ধরে রাখতাম। হাজার হলেও বর তো। ওই পিচ্ছি চুপ কর, তোরে কোন দুঃখে জড়িয়ে ধরতে যাব? আর বলছি তো, আমার সামনে বরের অধিকার খাটাতে আসবি না। তাহলে একটু আগে কি আমার বুকে পেতনি শুয়েছিল? হয় পেতনি ওটা। এখন চুপ কর আর বাহির থেকে আমার জন্য নাস্তা নিয়ে আয়। আমি পারবো না। না পারলে তোর কপালে দুঃখ আছে বললাম। কি আর করবো, উঠে ফ্রেশ হয়ে ম্যাডামের জন্য নাস্তা নিয়ে এলাম। খাওয়া শেষে দুজন ঘুরতে। ম্যাডাম আজ কি দেখবেন? সেটা কি? জেনেভার একটা লেক, এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে। শুনেছি ওই ঝর্ণার পানি পাম্প দিয়ে 140 ফুট উচ্চতায় তোলা হয়। তাহলে তো দেখতে হয়। একটা ট্যাক্সি ভাড়া করে জেড ডিআইতে এলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, অনেক পর্যটক আসছে। আমি ক্যামেরা দিয়ে অনেকগুলো ফটো তুললাম। লেকে দেখি অনেকেই সাঁতার কাটছে। ইচ্ছে হচ্ছে সাঁতার কাটতে, কিন্তু এই ড্রেসে সম্ভব না। ম্যাডাম বললো চলো নৌকাতে ঘুরবো। গতদিনের মতো নৌকা ঠিক করে এলাম। লেকের মাঝখানে এসে ম্যাডাম ধাক্কা দিয়ে আমাকে পানিতে ফেলে দিল। ভাগ্যিস সাঁতার জানে, নাহলে ডুবেই মরতে হতো। এভাবে হুট করে ধাক্কা দেওয়াতে রাগ হয়ে গেল। ইচ্ছে হচ্ছে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই, কিন্তু সে নৌকার উপর আর আমি পানিতে সাঁতরে ভুলে চলে এলাম। একটু পরে ম্যাডামও নৌকা থেকে নেমে এলো। ভাগ্যিস ক্যামেরার ফোনটা নৌকার উপরে রাখছিলাম, নাহলে দুটোই ভিজতো। আমি নৌকাতে উঠে আমার ফোন আর ক্যামেরা নিয়ে নেমে আসলাম। আমাকে এভাবে পানিতে ফেলে দিলেন কেন? দেখলাম তুই সাঁতার পারিস কিনা। জিজ্ঞেস করলেই তো বলতাম, এভাবে ধাক্কা মেরে পরীক্ষা করার মানে বুঝলাম না। বুঝতে হবে না, এখন অন্য জায়গায় ঘুরতে যাব। এই ভেজা কাপড় নিয়ে কোথাও যেতে পারবো না, আমি হোটেলে গেলাম। ওই থাম, আর আমি যা বলছি তাই কর। কি করব? আমার সাথে শপিং মলে চল। ম্যাডামের সাথে শপিং মলে আসলাম। ম্যাডাম আমার জন্য ড্রেস সিলেক্ট করলো। আমি ট্রায়াল রুমে গিয়ে ওগুলো পরে আসলাম। আমাকে দেখে আকি ম্যাডাম বললো, বাহ, তোরে তো হ্যান্ডসাম লাগছে। পাম দিতে হবে না। আমি সত্যি বলছি, কোনো পাম দিচ্ছি না।
লুকিং গ্লাসে দেখলাম মোটামুটি সুন্দর লাগছে। তো ম্যাডাম এখন কোথায় যাবেন? পুরা জেনেভা শহর ঘুরবো। এই দুপুরের সময়? তো কি হয়েছে, এখন ঘুরবো। একটা রিক্সা ঠিক কর। আমি একটা ট্যাক্সি ঠিক করলাম। এরপর সারা জেনেভা শহর ঘুরলাম। অনেক উন্নত শহর, সবকিছু অন্যরকম। সন্ধ্যা হয়ে আসছে। ট্যাক্সি থেকে নেমে ম্যাডামকে বললাম, সুইজারল্যান্ডের সবচেয়ে প্রিয় খাবার আপনাকে খাওয়াবো, খাবেন তো? খাবো। পাশের দোকান থেকে অনেকগুলো চকলেট কিনে আনলাম। আমাকে এত চকলেট কেনা দেখে বললো, চকলেট কি করবি? এগুলো আপনার জন্য। সত্যি? অনেকটা খুশি হয়ে বলল, চকলেট সুইজারল্যান্ডের একটা প্রিয় খাবার। চকলেটের প্যাকেটটা ম্যাডামের হাতে দিলাম। দুজন হাঁটতে হাঁটতে যেতে লাগলাম। রাস্তার পাশের ল্যাম্প পোস্টের আলো গুলো জ্বলে উঠছে। এই লাল আলোতে ম্যাডামকে অনেক সুন্দর লাগছে। আমি ম্যাডামকে বললাম, আপনার কয়েকটা কি ফটো তুলতে পারি? হঠাৎ আমার ফটো তোলার শখ হলো কেন? অনেক সুন্দর লাগছে তাই। আমি তো এমনিতেই সুন্দরী। তা জানি, কিন্তু এখন কেন জানি বেশি সুন্দর লাগছে। আচ্ছা তোল, তবে বেশি না। আমি কয়েকটা ফটো তুললাম। ম্যাডাম বলল, দেখি কেমন হয়েছে। আমি ক্যামেরাটা এঁকে দিলাম। ফটো দেখে বলল, ভালোই তো ফটো তুলতে পারিস। এখন থেকে যেখানে ঘুরতে যাব আমার ফটো তুলে দিবি। আচ্ছা দেব। গল্প করতে করতে হোটেলে পৌঁছে গেলাম। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ম্যাডামের জন্য নাস্তা আনলাম। এখনো ম্যাডাম ঘুম থেকে উঠেনি। ঘুমন্ত অবস্থায় নিষ্পাপ লাগছে, কিন্তু জেগে গেলে একটা ডাইনি হয়ে যায়। কেন যে এর বিয়ে করলাম। আমি ফোনে গেম খেলতে লাগলাম। আরো আধা ঘন্টা পার হয়ে গেল, তাও ম্যাডাম উঠলো না। আমি বেশ কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। ভাবলাম শরীরে হাত দিয়ে ডাক দেবো, যদি আবার কিছু মনে করে। এজন্য এমনিই ডাকলাম, তাও উঠছি না। আমি ভয় পেয়ে গেলাম, ঘুমের ভেতর আবার কিছু হয়ে গেল না তো। কাঁপা কাঁপা হাতে ম্যাডামের কপালে হাত দিলাম। কি কপাল দেখছি অনেক গরম হয়ে আছে, মনে হচ্ছে জ্বর এসেছে। এখন কি করি? আমার ব্যাগে জ্বরের ওষুধ আছে, ওটা খাওয়ালে জ্বর ভালো হবে, কিন্তু এখন তো একে জাগাতে হবে। আমি আস্তে আস্তে ধাক্কা দিয়ে আগে ম্যাডামকে জাগালাম। আমার শীত লাগছে, কাঁথাটা আমার শরীরের উপর টেনে দাও। ম্যাডাম বলল। কাঁথাটা ম্যাডামের শরীরের উপর টেনে দিলাম। ম্যাডামকে বললাম, কিছু খেয়ে ওষুধ খেয়ে নেন, ভালো লাগবে। আমার খেতে ইচ্ছে করছে না, শরীর মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। মাথায় পানি দিতে হবে কি? না। তাহলে জ্বর কমবে কিভাবে? জানি না। তাহলে চুপচাপ শুয়ে থাকুন, যা করার আমি করছি। বাথরুমে গিয়ে তোয়ালেটার এক পাশে ভিজে নিয়ে এলাম। ভেজা অংশটুকু ম্যাডামের কপালে দিলাম। ম্যাডাম কেঁপে উঠলো। কিছুক্ষণ পর পর তোয়ালের পাশ উল্টে দিচ্ছি। আধা ঘন্টা পর ম্যাডামকে ধরে বসলাম। এখন নাস্তাটা করে নেন। আর ফ্রেশ হতে হবে। আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন। আগে ম্যাডাম 5 মিনিট পর ফিরে এলো। আমি নাস্তার প্লেটটা এগিয়ে দিয়ে বললাম, এখন খান। ভাল লাগছে না, ক্ষুধা নাই। এসব বলতে রেহাই পাবে না, আপনাকে খেতেই হবে। বললাম তো আমি খাবো না। কি করবি তুই? না খেলে জোর করে খাওয়াতে হবে। ম্যাডাম চুপ করে আছে। আমি প্লেট থেকে কিছু খাবার হাতে নিয়ে ম্যাডামের মুখের সামনে ধরলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে না থেকে খেয়ে নেন, নাহলে অসুখ কমবে না। ম্যাডাম কোনো কথা না বলে হাঁ করে খেয়ে নিল। এভাবেই কিছুক্ষণ খাইয়ে দিয়ে ওষুধও খাওয়ালাম। ম্যাডাম এখন আপনি রেস্ট করেন, আমি বাইরে থেকে ঘুরে আসি। কোথাও যেতে পারবি না, এখানে বসে থাক। আমি এখানে থেকে কি করব? আমার সাথে গল্প করবি। ম্যাডাম, একটা ড্রাইভারের সাথে গল্প করতে পারবেন তো? কেন পারবো না? আগে তো আমাকে দেখতেই পারতেন না, হঠাৎ কি মনে হলো যে আমার সাথে গল্প করতে ইচ্ছে করছে? চুপচাপ বসে থাকবি নাকি থাপ্পড় খাবি? আমি আর কথা না বলে চুপচাপ বসে রইলাম। এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়? ফোন বের করে পাবজি খেলতে লাগলাম। খেলতে খেলতে দুপুর হয়ে গেল। ফোনের চার্জ প্রায় শেষ। চার্জে লাগিয়ে গোসল করলাম। এরপর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসলাম। আর ম্যাডাম বউয়ের জন্য খাবার প্যাক করে নিয়ে আসলাম। রুমে এসে দেখি ম্যাডাম গোসল করে এসেছে, ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আমাকে রুমে ঢোকা দেখে আমার দিকে ঘুরে তাকিয়ে একটা হাসি দিল। ম্যাডামকে দেখে এখন অনেকটাই সুস্থ মনে হচ্ছে। তোর হাতে কি? আপনার জন্য খাবার আনলাম। কি এনেছিস? কাচ্চি বিরিয়ানি। আচ্ছা রাখ, একটু পর খাচ্ছি। আমি বিছানার উপর খাবারের প্যাকেটটা রেখে শুয়ে পড়লাম। ম্যাডাম বসে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। খেতে খেতে বলল, তুই খেয়েছিস? খাইছি, আপনি খান। আমি এত খেতে পারবো না। তাহলে ফেলে দেন। খাবার নষ্ট করতে হয় না, বাকিটুকু খেয়ে নে। আমার পেট ভরা, আর খেতে পারবো না। এদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। কি? ঠিকই শুনেছিস, এদিকে আয়, না হলে তোর কপালে দুঃখ আছে। এমনিতেই পেট ভরে খেয়ে এসেছি, এখন আবার খেতে বলছে।
না খেলে আবার কি করবে আল্লাহ জানে। এমনিতেই ঝামেলা করে কোনো লাভ নাই, এর চেয়ে একটু বেশি খেলে সমস্যা হবে না। তার উপর সুন্দরী বউ খাইয়ে দেবে বলে কথা। তাই বললাম আচ্ছা খাচ্ছি। ম্যাডাম আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি দুবার মুখে নেওয়ার পর তৃতীয়বার ইচ্ছে করেই ম্যাডামের আঙুলে কামড় দিলাম। ম্যাডাম আউ করে চেঁচে উঠল, আমার দিকে তাকিয়ে বলল, ওই কামড় দিলি কেন? এমনি। তোর কামড় দেওয়ার স্বাদ বের করছি। বলে খাবার রেখে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে মারতে লাগলো। আমি ম্যাডামের হাত ধরে টান দিলাম, আর অমনি আমার উপর পড়ে গেল। অমনি ম্যাডামের ঠোঁট আর আমার ঠোঁট এক হয়ে গেল। আমি ম্যাডামকে জোরে ধরে ম্যাডামের ঠোঁটে একটা লম্বা চুপু এঁকে দিলাম। ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ম্যাডামের দিকে তাকালাম, দেখি ম্যাডাম লজ্জায় রাঙা হয়ে গেছে। একটু পর নিজেকে ঠিক করে নিয়ে চোখ রাঙিয়ে বলল, লুইচা ছেলে, তোর লুইচামি করার মজা বের করব। দেখেন ম্যাডাম, আমার কোনো দোষ নেই, আপনি তো আমার উপর এসে পড়লেন। এমন সুন্দরী ম্যাডাম বুকের উপর থাকলে কোনো পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এবারের মতো মাফ করলাম, নেক্সট টাইম কিন্তু আর মাফ পাবি না, বলে দিলাম। আচ্ছা মনে রাখিস কথাটা। ম্যাডাম, একটা কথা ছিল। কি কথা? লিপস্টিকের টেস্টটা অনেক মিষ্টি ছিল, আরেকবার কি টেস্ট করতে পারবো? দাঁড়া, তোর লুইচামি বের করছি। এখানে থাকলে বিপদ হবে, এর চেয়ে আপাতত রুম থেকেই কেটে পড়া ভালো। তাই ফোনটা হাতে নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম। যাক বাবা, বাঁচলাম। এখন এদিক সেদিকে একটু ঘুরে আসি, ততক্ষণে ম্যাডামের রাগ কমে যাবে। 1 ঘন্টা ঘুরলাম, এরপর অনেকগুলো চকলেট সাথে কিছু ফুল কিনলাম। এগুলো দেখলে নিশ্চয়ই ম্যাডামের রাগ কমবে। রুমে ঢুকে ম্যাডামকে এগুলো দিলাম। ম্যাডাম চোখ বড় করে বলল, এইসব কেন এনেছিস? আপনার জন্য। আমাকে ঘুষ দিয়ে পার পাবি না, বিদেশে আছিস জন্য বেঁচে গেলি, না হলে তোর কি যে হাল করতাম। তাহলে এটাই সুযোগ কিছু করার। বেবি করে কি বলছিস? কিছু না। তোর সবকিছু গোছ কর, বিকেলে আমরা জুরিক শহরে যাব। আমি সবকিছু রেডি করে নিলাম। বিকেলে জেনেভা থেকে জুরিক যাব। ম্যাডাম বলল, ট্রেনে যাবি নাকি বাসে যাবি? ট্রেনে গেলেই ভালো হয়। বিকেলে রেল স্টেশনে গিয়ে 2টো টিকিট কেটে ট্রেনে উঠলাম। অনেক স্পিডে ট্রেন চলছে, আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখার মতো। কখনো পাহাড়ের টানেলের ভেতর দিয়ে, আবার কখনো সবুজ মাঠের পাশ দিয়ে ট্রেন চলছে। 1.5 ঘন্টার মধ্যে জুরিক শহরে এসে পড়লাম। ট্রেন থেকে নেমে একটা ট্যুরিস্ট গাইড বই নিলাম, যাতে জানতে পারি এখানে কোথায় কি আছে। আগে একটা হোটেলে রুম বুক করতে হবে। ট্যুরিস্ট গাইড বই থেকে একটা হোটেল লিস্ট করলাম। হোটেলের নাম জুরিক মারিওত হোটেল। এই হোটেল সিলেক্ট করার একটা কারণ আছে, কারণ এই হোটেলটা লেক জুরিকের একদম গা ঘেঁষে। আর লেক জুরিকটা জুরিক শহরের ভেতর সবচেয়ে বড় লেক। ট্যাক্সি ভাড়া করে হোটেলে এসে রুম বুক করলাম। রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে টের পাইনি। ম্যাডামের ডাকে ঘুম ভাঙলো। ডাকছেন কেন? কয়টা বাজে খেয়াল আছে? রাত 9টা বাজে। ওর তাড়াতাড়ি, খেতে যেতে হবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। ম্যাডাম দেখি এতক্ষণ একটা নীল শাড়ি পরছে। আমি তো ম্যাডামকে দেখেই চোখ ফেরাতে পারছি না। হাঁ করে তাকিয়ে আছিস কেন? আসলে আপনি ম্যাডাম নাকি স্বর্গের পরী? আমার কথা শুনে ম্যাডাম হাসতে লাগলো। হাসিটার ফটো তুলে বাঁধিয়ে রাখার মতো। এমন ভাবে থাকলে তো ম্যাডামের প্রতি দুর্বল হয়ে যাব। না, এমন করলে চলবে না, কারণ ম্যাডাম আমাকে ভালোবাসে না। 1 বছর পর আমাকে ডিভোর্স দিবে। খামোখা মায়া বাড়িয়ে লাভ নেই। নিজেকে কন্ট্রোল করে বললাম, চলুন খেয়ে আসি। বাইরে এসে কিছু দূর যাওয়ার পর একটা রেস্টুরেন্ট চোখে পড়লো। রেস্টুরেন্ট নাম ডোন্ট ওয়ারি ইট কারি। কি আজব নাম রে বাবা। রেস্টুরেন্টে গিয়ে খেয়ে বের হয়ে আসলাম। এখন কি করবেন? কত সুন্দর চাঁদ উঠেছে, লেকের পাড়টা অনেক সুন্দর লাগছে, চল ওইদিকে যাই। আমি কথা না বলে ম্যাডামের পাশাপাশি হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দুটো ছেলে এসে আমাদের পথ রোধ করে দাঁড়ালো। কে তোমরা, কি চাই? তোদের কাছে যা আছে সব বের কর, না হলে এই যে ছুরি দেখছিস এটা দিয়ে গলা কেটে দেবো। দুজনের ভেতর লম্বা ছেলেটা বলল। আমি ম্যাডামের দিকে তাকালাম, দেখি ভয়ে চুপসে গেছে। ওই কথা কানে যায় না, তাড়াতাড়ি সব দে। আরেকটা ছেলে বলল। আমি দুজনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম। এদের সাথে লড়াই করে পারা কঠিন হবে, কিন্তু বুদ্ধি করে ঠিকই কাবু করা যাবে। আমি পকেট থেকে মানি ব্যাগ বের করলাম, দেখি কয়েক হাজার সুইস ফ্রাঙ্ক আছে। টাকাগুলো বের করে ওদের দিকে আগালাম। একটা ছেলের কাছে শুধু ছুরি আছে, আরেকজন খালি হাতে। আমি টাকাগুলো ওদের দিকে বাড়ি দিলাম। টাকা পেয়ে ছুরি ধরে রাখা ছেলেটা অন্যমনস্ক হয়ে গেছে। আমি এই সুযোগ মিস করলাম। এক ঝটকায় ছুরিটা কেড়ে নিয়ে ওর হাতের তালুতে একটা টান দিলাম। ছেলেটা চেঁচিয়ে উঠলো। আরেকজন পালিয়ে যেতে লাগছিল। ল্যাগ মেরে ওকেও ফেলে দিলে টল পেরে কয়েকটা কোষের লাথি মেরে দিলাম। লাথি খেয়ে ছেলেটা কুকড়ে উঠলো। কাট কাটা ছেলেটা।
তখন উঠে বসেছে। ওরাও গিয়ে এলো পাথারে কয়েকটা লাথি দিলাম, দুজনে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। আমি টাকাগুলো পকেটে নিয়ে ম্যাডামের পাশে এলাম। তুমি একা 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 ওদের সাথে পারলে? দেখতেই তো পাচ্ছেন, আবার জিজ্ঞেস করার কি আছে? আর হঠাৎ তুই থেকে তুমি বলছেন কেন? এমনি। এখন কাপা বাদ দিয়ে হোটেলে চলুন, আজ আর ঘুরতে হবে না। পুলিশের গাড়ির শব্দ করে এদিকে আসছে। ম্যাডাম বলল, পুলিশ আসছে, দেখলে আবার ঝামেলা হতে পারে। এর চেয়ে চল এখান থেকে কেটে পড়ি। ম্যাডাম আবার বলল, দৌড় দে। আমি দৌড়াতে লাগলাম। ম্যাডাম হিল পড়েছে, জোরে দৌড়াতেও পারছে না। হঠাৎ দেখি আমার পাশে ম্যাডাম নাই। পেছনে ঘুরে দেখি ম্যাডাম রাস্তায় বসে আছে। এভাবে রাস্তায় বসে আছেন কেন? পড়ে গেছি, তোল আমাকে বলে ম্যাডাম হাত বাড়িয়ে দিল। আমি হাত ধরে টান দিলাম। দাঁড়িয়ে আমাকে জোরে ধরলো। আমার সারা শরীরে কারেন্ট বয়ে গেল, কিন্তু নিজেকে ঠিক করে বললাম, জোরে ধরেছেন কেন? মনে হয় পা মচকে গেছে, দাঁড়াতে পারছি না। তাহলে তো আপনাকে হসপিটাল নিতে হবে, একটু কষ্ট করে দাঁড়ান, আমি একটা ট্যাক্সি ভাড়া করছি। ট্যাক্সি ভাড়া করা লাগবে না, আমাকে হোটেলে নিয়ে চল। হাঁটতে পারছেন না, ট্যাক্সি ছাড়া যাবেন কিভাবে? কেন, তুই নিয়ে যাবি? আমি কি করে নেব? একা হয়ে দুজনকে মেরে আধমরা করে ফেলতে পারিস, আর একটা মেয়েকে নিয়ে যেতে পারবি না? কিভাবে নেব? কোলে করে নিয়ে যাবি। পারবো না। না নিলে আমি এখান থেকে যাব না। বলে রাস্তায় বসে বললো। কি মুসিবতে পড়লাম, অনেক বুঝিয়ে কাজ হলো না। শেষমেশ কোলে নিয়ে হাঁটতে লাগলাম। ম্যাডাম আমার গলা জড়িয়ে ধরে আছে আর আমার দিকে চেয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই তাকিয়ে আছি। আমি আর তর্ক করতে চাইলাম না, এজন্য চুপ হয়ে গেলাম। ম্যাডামকে দেখে যতটা ভারী মনে হয়েছে অতটাও ভারী না। হোটেল পৌঁছাতে বেশি কষ্ট হলো না। রুমে প্রবেশ করে শুয়ে পড়লাম। ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। সকালে চোখ খুলে দেখি একদিন আগের মতো ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি ম্যাডামের গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। ঘুমন্ত মুখটা অনেক মায়াবী লাগছে। ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইচ্ছে করছে ম্যাডামের এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিই, কিন্তু যদি জেগে যায় তাহলে উল্টাপাল্টা ভাববে। কিন্তু নিজের হাতকে কন্ট্রোল করতে পারলাম না। হাত দিয়ে ম্যাডামের মুখের উপরে চুলগুলো ঠিক করে দিলাম। একটু পর ম্যাডাম চোখ খুললো, আমার দিকে তাকিয়ে বলল, সরি, রাতে ভয় পাইছিলাম তাই তোকে জড়িয়ে ধরেছিলাম। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। ওই, আমি মিথ্যে বলি না। আমি একটা নিরীহ ছেলে, আপনি আমাকে একা পেয়ে না জানি কবে আমার সবকিছু দেখে দেখে ফেলেন। ওই পিচ্ছি, চুপ কর, না হলে থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব। গতকাল সামান্য একটা ছুরির সামনে ভয় কি কাঁপুনিটা দিলেন, আর এখন আমার সামনে বাঘ হচ্ছেন। আমার যখন যা ইচ্ছা তাই হব, তাতে তোর সমস্যা কোথায়? আপনার যখন যা ইচ্ছে করেন, কিন্তু আমাকে এর ভেতর জড়াবেন না। ওই চুপ কর, এখন ফ্রেশ হয়ে আসতে দে, অনেক জায়গা ঘুরতে হবে। প্রথমে ম্যাডাম ফ্রেশ হয়ে এলো, আমিও ফ্রেশ হলাম। এরপর দুজনে মিলে রেস্টুরেন্টে নাস্তা করলাম। নাস্তা শেষে হোটেল থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর বললাম, তো ম্যাডাম আজকে কোথায় কোথায় ঘুরবেন? জানি না, তুই বল। নাস্তা করার সময় একটা ছেলের সাথে কথা হলো। ও বলল, এই সময়ে দল বেঁধে বাসে করে ট্যুরে করা হয়, তাহলে ঝুঁকি প্লাস খরচও কম হয়। আমি ওরে বললাম, তো ট্যুর কোম্পানিটা কোথায়? ছেলেটা আমার হাতে একটা কার্ড দিল। আমি পকেট থেকে কার্ডটা বের করে ম্যাডামকে দেখালাম। আচ্ছা, ঠিকানা তো কাছেই মনে হচ্ছে, তুই গিয়ে একটু খোঁজ নিয়ে আয়। আচ্ছা, আমি যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর ট্যুর কোম্পানিটা খুঁজে পেলাম। রিসেপশনে একটা সুন্দরী মেয়ে বসে আছে। ওর সাথে কথা বলে বুঝলাম আজকে 12টা একটা ট্রিপ আছে, 25 জন লোক যেতে পারবে। এর ভেতর 10 জন হয়ে গেছে। আমি দেরি না করে দুটো টিকিট কেটে নিলাম। হোটেলে এসে ম্যাডামকে সব খুলে বললাম। 12টা বাজতে বেশি দেরি নাই, গোসল করে রেডি হতে হবে। আমি আগে গোসল করে আসলাম। এরপর ম্যাডাম গোসল করে বের হলো। ভেজা চুলে ম্যাডামকে অপরূপ লাগছে। ইচ্ছে করছে ম্যাডামকে ছুঁয়ে দেই, কিন্তু আমার তো সে অধিকার দেয়নি। কিছুক্ষণ পর ম্যাডাম বলল, রুম থেকে বের হ, আমি সাজবো। সাজবেন ভালো কথা, আমার রুম থেকে বের হতে হবে কেন? বলছি বের হ, এত প্রশ্ন ভাল লাগে না। আমি রাগে রুম থেকে বের হয়ে এলাম। আধা ঘন্টা পরে এসে দেখি ম্যাডামের সাজুগুজু করা শেষ। এত তাড়াতাড়ি কিভাবে সাজুগুজু করলো ভেবেই পেলাম না। ঘড়িতে তাকে দেখি 11টা বেজে গেছে। ম্যাডামকে বললাম, এখন চলুন, নাহলে বাস মিস করব। আমি মাথায় একটা হ্যাট আর ক্যামেরাটা গলায় ঝুলিয়ে নিলাম। এখন নিজেকে টুরিস্ট মনে হচ্ছে। ঠিক বেলা 12টার সময় আমরা ট্যুর বাসে উঠলাম। ম্যাডাম জানলার পাশের সিটে আর আমি ম্যাডামের পাশের সিটে।
আমাদের গাইড 25 বছর বয়সী একজন সুইসম্যান, বেশ স্মার্ট। তিনি মাইক্রোফোন হাতে অনর্গণ বর্ণনা করে যাচ্ছেন রূপময় জুরিখের ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি। ছোট্ট জুরিখ শহর। বাসে বসে গাইডের কথা শুনছি আর বাইরে তাকিয়ে দেখছি। তবে ম্যাডামের খোলা চুলগুলো খুব বিরক্ত করছে, কিছু বলতেও পারছি না। দেখলাম আকাশ কখন মেঘলা, কখনো টিপটিপ বৃষ্টি, কখনো বৃষ্টিবিহীন। মনে হলো শহরটা ইউরোপের অন্যান্য শহরের চেয়ে একটু আলাদা। ছোট বড় ঐতিহ্যবাহী স্থাপন, নানান গুরুত্বপূর্ণ স্থান আমাদের সেখানে দেখানো হচ্ছে। গাড়িতে যেতে যেতে প্রথমেই যেখানে থামলো সেটি জুরিখের পুরনো শহর এলাকা, যে স্থানটিতে প্রায় 400 বছর আগের রোমানীয় সভ্যতার নানা চিহ্ন ঐতিহ্য রয়েছে। পুরনো ভাস্কর্য, মেডিকেল কলেজ, লেখক শিল্পীদের বাড়িঘর, কারুকার্যময় স্থাপনা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখাচ্ছে গাইড মেয়েটা। আমি আর ম্যাডাম আলাদা হয়ে কিছুক্ষণ ঘুরে দেখলাম। এরপর আমাদের নিয়ে যাওয়া হলো সুন্দরী জুরিখের রূপময় লেক এলাকায়। বিশাল লেক, লেকের দুই পাশে পাহাড়, আর পাহাড়ের পাদদেশে সাজানো বাড়িঘর, সব মিলিয়ে ছবির মতো দৃশ্য। প্রাকৃতিক এক অনাবিল আচরণ। তবে বৃষ্টিটা বেরোচ্ছে। আমাদের গাড়ি গিয়ে লেকের এক পাশে থামলো। সেখানে অনেকগুলো স্পিডবোট বাঁধা, লেকের মাঝখানে ফোয়ারা, যেটা আনন্দ দৃশ্য তৈরি করছে। গাইড জানালো এখানে ইচ্ছে করলে আমরা ফটো সেশন করতে পারি। আমি অনেকগুলো ফটো তুললাম, তবে বেশিরভাগই ম্যাডামের। এরপর আবার বাসে উঠলাম। বাস চললো লেকের পাশ ধরে। এক পাশে লেক ও অন্য পাশে আবাসিক বাড়ি। দারুণ আনন্দময় পাচ্ছি। বেশ কয়েক কিলোমিটার এভাবেই যেতে যেতে বাস থেমে গেল। গাইড জানালো এবার আমরা লেকের ওপারে যাব। লেক পার হতে হতে নিঃস্বর্গের অন্যরকম অনুভূতিতে মুগ্ধ হলাম। লেক পার হয়ে গাইড আমাদের দেখালেন চকলেট তৈরির কারখানা। তারপর কেবল কারে উঠিয়ে নিয়ে গেলেন এক উঁচু পাহাড়ে। সেখানে একটা চমৎকার রেস্টুরেন্ট রয়েছে। পাহাড়ের এত উঁচুতে রেস্টুরেন্ট দেখে খাবার লোভ সামলাতে পারলাম না। দুজন কিছু চকলেট খেলাম। খাওয়া শেষে রেস্টুরেন্ট লর বাহিরের রেলিং এর কাছে এসে দাঁড়ালাম। এখান থেকে লেক ভিউটা আরো সুন্দর দেখা যাচ্ছে। আমি চারপাশের কিছু ফটো তুললাম। দেখি ম্যাডাম একটু দূরে দাঁড়িয়ে দূরের বরফ জমা পাহাড় দেখছি। আমি কয়েকটা ফটো তুললাম। কিছুক্ষণ সেখান থেকে আবার নেমে আমরা লেকের অন্য পার ধরে ফিরে যেতে থাকলাম স্টার্টিং পয়েন্টের দিকে। হঠাৎ একটা বাড়ির সামনে গাইড গাড়ি থামিয়ে আমাদের বললেন এটা হচ্ছে নোবেলজয়ী বিখ্যাত জার্মান লেখক টমাস মানের বাড়ি। দেখালেন বাড়ির পাশেই তার কবর। আবারও বাস চলতে থাকলো এবং বিকেল 5টার সময় আমাদের নামিয়ে দিল। বাস থেকে নেমে দুজনে হাঁটতে লাগলাম। ম্যাডাম ঘুরে কেমন লাগলো? সত্যি অসাধারণ। আমারও অনেক ভালো লেগেছে। জীবনে এত চমৎকার জায়গায় কখনো আসতে পারিনি। এখন কি করবি? গতকাল তো লেকের পাড়ে যাওয়া হয়নি, হাতে এখনো অনেক সময় আছে। এখন কি ওদিকটাই ঘুরতে যাবেন? চল যাই। কিছুক্ষণ হাঁটার পর জুরিক লেকের পাশে চলে এলাম। প্রায় 6টা বেজে গেছে। পরন্ত বিকেল। লেকের পানিতে সূর্যের স্নান আলো এসে পড়ছে। আমি আর ম্যাডাম এসে একটা বেঞ্চে বসলাম। দুজনে টুকটাক গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ম্যাডাম বলল একটু পর চাঁদ উঠবে। আমার অনেক দিনের ইচ্ছে চাঁদের আলোতে নৌকায় ঘুরবো। আমার ইচ্ছেটা পূরণ করবি না? আপনার কথায় কখনো না করছি? এই তো গুড বয়। এখন একটা নৌকা ঠিক কর। 2 ঘন্টা পোড়া জুরিক লেকে ঘুরবো। ওকে ম্যাডাম। নৌকা ঠিক করে নৌকায় উঠলাম। ততক্ষণে চাঁদ উঠে গেছে। চাঁদের আলোয় চারিদিক অপরূপ এক দৃশ্য হয়ে গেছে। আমি মুগ্ধ নয়নে সেগুলো দেখছি। কখন যে 2 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারলাম না। নৌকা থেকে নেমে হেঁটেই হোটেলে আসলাম। রাতের খাবার হোটেলে থেকে অর্ডার করলাম। কিছুক্ষণ পর এসে খাবার দিয়ে গেল। খেয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল। পাশে তাকে দেখি ম্যাডাম নেই। এত রাতে মেয়েটা কোথায় গেল? কিছুক্ষণ অপেক্ষা করলাম, এলো না। বেলকনি থেকে হাসির আওয়াজ আসতে লাগলো। এত রাতে বেলকনিতে হাসছে কে? ম্যাডাম নয়তো। দেখার জন্য বিছানা থেকে নেমে অতি সন্তর্পণে হেঁটে দরজাটা ধাক্কা দিলাম। দেখি ম্যাডাম হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। আমি চুপ করে চলে আসলাম যাতে ম্যাডাম টের না পায়। বিছানায় ঘুমের ভান করে শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। আধা ঘন্টা হয়ে গেল, কিন্তু ম্যাডাম এখনো এলো না। কিছুক্ষণ পর ম্যাডাম এসে শুয়ে বললো। আমি অমনি রইলাম। আজকে বেশ দেরিতে ঘুম ভাঙলো। দেখি ম্যাডাম পাশে নাই। ফ্রেশ হয়ে এসে দেখি ম্যাডাম রুমে, হাতে নাস্তার প্যাকেট। হঠাৎ আজকে কি মনে করে নাস্তা আনতে গেল কিছুই বুঝলাম না। আপনি কেন নাস্তা আনতে গেলেন? প্রতিদিন তুই আনিস, আজকে না হয় আমি আনলাম। এভাবে আপনার একা বের হওয়া ঠিক না, রাস্তায় বিপদ হতে পারে। দিনের বেলায় কিছু হবে না। আমি আর কথা না বলে নাস্তা করে নিলাম। কিছুক্ষণ পর দুজনে মিলে ঘুরতে বের হলাম। আজকে সারা শহর ঘুরলাম, অনেক কিছুই দেখলাম। পরিষ্কার একটা শহর। দুপুরে একটা রেস্টুরেন্টে খেতে আসলাম। এই রেস্টুরেন্টের প্রায় সব কর্মীরাই অন্ধ, আর যারা খেতে আসে তাদের সবার চোখ বেঁধে খেতে হয়, যাতে অন্ধ মানুষদের কষ্ট কিছুটা হলেও অনুভব করতে পারে। আমি আর ম্যাডাম পাশাপাশি বসলাম। একটা ওয়েটার এসে আমার হাতে 2 টুকরো মোটা কালো কাপড় দিয়ে বলল, এটা আপনাদের চোখে বেঁধে নিন।
আর কি খাবেন অর্ডার করুন। আমি আর ম্যাডাম খাবারের অর্ডার করলাম। এরপর ম্যাডাম আমার চোখ বেঁধে দিল। আমি হাতড়ে হাতড়ে ম্যাডামের চোখও বেঁধে দিলাম। এখন নিজেকে সত্যি সত্যি অন্ধ মনে হচ্ছে। ওইটার টেবিলে খাবার রেখে বলল, খেয়ে নিন। আমি কষ্টে খাবারটা শেষ করলাম। সত্যি খাওয়াটা অনেক কষ্টকর ছিল। চোখের কাপড় সরিয়ে রেখে ম্যাডামের খাওয়া হয়নি। সে প্রতিবারই খাবার খেতে গিয়ে মুখে না নিয়ে গালের পাশে নয় ঠোঁটের উপরে লাগছে। এটা দেখে আমার হেসে কুটি কুটি হওয়ার অবস্থা, কিন্তু কষ্টে হাটেই চেপে রাখলাম। একটু পর ম্যাডামের খাওয়া শেষ হলো। আমি উঠে গিয়ে বিল দিয়ে আসলাম আর ওয়েটারের হাত থেকে ক্যামেরাটা নিয়ে আসলাম, কারণ ওয়েটারকে বলেছিলাম আমাদের দুজনের খাওয়ার যেন ভিডিও করা হয়। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। বিকেলে আরো ঘুরে রাতে হোটেলে আসলাম। এভাবে আরো একদিন জুরিক শহরে কেটে গেল। আজ বেন শহরে যাব। ইচ্ছে ছিল আলস পর্বতমালা দেখবো, কিন্তু সত্যি সত্যি যে দেখতে পারবো তা কখনো ভাবিনি। সকাল সকাল বাসে করে বেন শহরে চলে আসলাম। বেন শহরটা মূলত শিল্পনগরী, তবে ওল্ড সিটিতে দেখার মতো অনেক জায়গা আছে। দুজনে বেন শহরের ওল্ড সিটিতে একটা হোটেলে উঠলাম। সারা দুপুর হোটেলে কাটালাম। বিকেলে দুজনে মিলেই হোটেলে ঘুরে দেখতে লাগলাম। অনেক পুরাতন ভাস্কর্যও আছে। আমার এসব কৃত্রিম দৃশ্য ভালো লাগে না, প্রাকৃতিক দৃশ্য দেখার মধ্যে অন্যরকম মজা আছে। হাঁটতে হাঁটতে ওল্ড সিটির শেষ প্রান্তে এসে থেমে গেলাম। এখান থেকে আলস পর্বতমালা দেখা যাচ্ছে। মনে হচ্ছে সাদা বরফের রাজ্য। ইচ্ছে হচ্ছে হাত দিয়ে শুয়ে দিতে। ম্যাডাম কখন এসে পাশে দাঁড়িয়েছে টের পাইনি। হঠাৎ ম্যাডামের ডাকে আমার হুঁশ এলো। এতক্ষণ আলস পর্বতমালার দিকে কত কিছুই ভাবছিলাম। এত মনোযোগ দিয়ে কি দেখিস? সামনে তাকে দেখুন, একটা বরফের রাজ্য, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে প্রশস্ত হ্রদ। এর যে ভালো দৃশ্য কোথায় পাবো? অনেক সুন্দর। কালকে আমরা ওখানে যাব। ওল্ড সিটি ঘুরে হোটেলে চলে এলাম। হোটেলে এসে খেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ম্যাডাম উঠে গিয়ে ফোনে কথা বলতে লাগলো। এত হেসে হেসে কথা বলার কি আছে বুঝি না, তোর ভাল লাগে না। ইচ্ছে হচ্ছে কষে কয়েকটা লাগিয়ে দেই, কিন্তু আঙ্কেলের মেয়ে বলে বেঁচে গেল, আগে দেশে গিয়ে নেই, তারপর সব উসুল করে তুলবো। সকালে উঠে এই হোটেল থেকে আলস পর্বতের কাছের একটা হোটেলে শিফট হলাম। পর্বতের এই হোটেলে আসতে অন্যরকম অভিজ্ঞতা হলো। রাস্তা যে এত ভয়ানক হতে পারে জানা ছিল না। খাড়া পাহাড়ের গায়ে কেটে বানানো রাস্তা, পাশে রেলিং খুব কম আছে, আর রাস্তাটা অনেক আঁকা বাঁকা, কেউ খেলো। ম্যাডাম তো ভয়ে আমাকে জড়িয়ে ধরেছিল। অনেক ঝাঁকি ঝামেলা পেরিয়ে আমার স্বপ্নের রাজ্যে পদার্পণ করলাম। হোটেলের ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। ম্যাডাম আগে, আমি ওনার পিছে। জায়গাটা অনেক সুন্দর। হাঁটতে হাঁটতে আলস পর্বতমালার সবচেয়ে বড় পর্বত মাভলো মন্ট ব্ল্যাক এর কাছে চলে আসলাম। বাংলায় এর অর্থ শুভ্র পর্বত। এটা ভূপৃষ্ঠ থেকে 4808 মিটার উঁচু। উপরে তাকালে মনে হয় ওখানে মেঘ জমে আছে। ইচ্ছে হচ্ছে উপরে উঠে মেঘ শুয়ে আসি। ম্যাডাম বলল, উপরে যাবি? পাহাড়ে চড়তে হলে প্রশিক্ষণ নিতে হয়। আমার জানা মতে আপনি কখনো পাহাড়ে ক্লাইম্বিং করেন নাই। আর মংব্লো অনেক ভয়ানক পর্বত। এ পর্যন্ত অনেক পর্বতারোহী জীবন দিয়েছে। এর থেকে একবার যদি পড়েন তাহলে কিন্তু আস্ত থাকবেন না। যাই হোক, আমি উপরে যাবই। জীবনে ঝুঁকি না নিলে কিছু করা যায় না। আমি একা থেকে কি করব? আপনার সাথে তাহলে আমিও যাব। আমি পাশে একটা ক্যাম্প দেখলাম। সম্ভবত ওরা পর্বতে চড়বে। আমি ওদের কাছ থেকে জানলাম ওরা কিছুক্ষণ পর পর্বতে আরোহণ করবে। আমি আর ম্যাডাম ওদের টিমে যোগ দিতে চাইলাম। ওরা রাজি হয়ে গেল। ওদের একজনের কাছ থেকে জানতে পারলাম এখন পাহাড়ে ওঠা আগের মতো কঠিন নেই। আমি আর ম্যাডাম প্রয়োজনীয় জিনিস নিয়ে রেডি হয়ে গেলাম। কিছুক্ষণ পর ওদের সার্ভে পর্বত ক্লাইম্বিং করার জন্য চলতে থাকলাম। পর্বতের চূড়ায় উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। উপরে অনেক ঠান্ডা, তারপর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আমাদের টিম লিডার বলল বেশিক্ষণ দেরি করা যাবে না, নিচে নামতে হবে। কিছুটা নিচেই একটা বেস ক্যাম্প আছে, ওখানে সবাই রাত কাটিয়ে সকালে নামতে হবে। আমি দেরি না করে ব্যাগ থেকে ক্যামেরা বের করে আশেপাশের কয়েকটা ফটো তুললাম। নিচে থেকে মনে হয়েছিল মেঘগুলো পর্বতের সাথে বেঁধে আছে, কিন্তু এমন মেঘ পেলাম না। তবে মেঘগুলোকে কাছ থেকে দেখার সুযোগ পেলাম। ম্যাডাম বললো তার ফটো তুলতে, কয়েকটা তুললাম। এরপর ম্যাডাম আমার কয়েকটা ফটো তুললো। এরপর গ্রুপের একজনকে বললাম আমার আর ম্যাডামের একসাথে ফটো তুলে দিতে। সে আমাদের অনেকগুলো ফটো তুলে দিল। নিজেকে এখন অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ আমার ইচ্ছেটা পূরণ হয়েছে। রাতটা বেস ক্যাম্পে কাটিয়ে সকালে নেমে আসলাম। ম্যাডামকে দেখে মনে হচ্ছে অনেক খুশি। একটুবার ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলো। ম্যাডাম কি করছেন? অনেক, আমি আজকে অনেক খুশি। তোকে অনেক ধন্যবাদ। আমি এমন কিছু করিনি যার জন্য ধন্যবাদ দিতে হবে, বরং ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত। আপনার জন্য আমার স্বপ্নটা পূরণ হলো। এখন থেকে তোর স্বপ্ন আমি পূরণ করব। বিড়বিড় করে কি বলছেন? কিছু না, তাড়াতাড়ি যেতে হবে, আজ রাতে ফ্লাইট। আচ্ছা চলেন, একটা গাড়ি ভাড়া করে হোটেলে এলাম। সারা রাস্তায় ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে এসেছে, মানা করতেও পারিনি।
হোটেলে এসে ব্যাগপত্র নিয়ে বের হয়ে আসলাম। হোটেলের বাইরে এসে একটা উবার গাড়ি ভাড়া করে নিলাম। গাড়িটা শপিং মলে এসে থামতে বললাম। ম্যাডাম বলল, এখন কি করবি? আঙ্কেলের জন্য কিছু কিনতে হবে। ভালো কথা মনে করিয়েছিস, চল সাথে আমিও যাব। আমি আঙ্কেলের জন্য একটা রোলেক্স ঘড়ি কিনলাম আর ম্যাডামের জন্য অনেক রকমের চকলেট, সাথে একটা সোনার চেন। মনে হলো এটা ম্যাডামের গলায় অনেক সুন্দর মানাবে। শপিং শেষে বাইরে এলাম, ম্যাডামও চলে এলো। এরপর গাড়ি চললো জুরিক শহরের উদ্দেশ্যে। রাত 10টা ফ্লাইট, এখন বিকেল 5টা বাজে। 1.5 ঘন্টার ভেতর জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম। সবকিছু চেক করার পর তবেই প্লেনে যাওয়ার অনুমতি মিলল। আগের মতো ম্যাডাম প্লেনের জানলার কাছে, আমি তার পাশে।